অপটিক্স বিষয় সংক্রান্ত এই লেকচারে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি এই লেকচারে ইন্টারফারেন্সের নিউমেরিক্যাল প্রবলেম সম্বন্ধে আলোচনা করব। তো এই লেকচারটি আমরা দুটো পার্টে ভাগ করে নেব। তো এটা হচ্ছে পার্ট 1 অফ দ্যাট লেকচার, এটা হচ্ছে পার্ট 1। এবং এই সংক্রান্ত ব্যাপারে একটা ব্যাপার আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যখন এই ইন্টারফারেন্সের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব, তখন আমরা মূলত দুটি টেক্সট বই ফলো করার চেষ্টা করব। কারণ এই দুটো টেক্সট বইয়ে যেটা আমি দেখেছি যে নিউমেরিক্যাল প্রবলেম অনেক বেশি সংখ্যক করা রয়েছে, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। তো এই দুটি বই হলো, একটি বই হচ্ছে BS আগরওয়াল এবং আরও একটি বই যেটা আছে সেটা হচ্ছে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যম। তো এই দুটো বই থেকে মূলত আমরা এই ইন্টারফারেন্সের নিউমেরিক্যাল প্রবলেমগুলো পড়ব। তো এই লেকচারে আমি BS আগরওয়ালের বইটা থেকে আলোচনা করছি এবং আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যমের যে বই যেটা আছে সেটা তোমাদের নিজেদের একবার দেখে নিতে হবে। তো তাহলে আমরা মূল বিষয়ে ফিরে আসি, যেটা হচ্ছে যে নিউমেরিক্যাল প্রবলেমস রিগার্ডিং দ্য ইন্টারফারেন্স পার্ট 1। তো আমরা প্রথম প্রবলেমে আসি। Two coherent beams of wavelength 5000 angstrom reaching a point would individually produce intensities 1.44 and 4 units. তার মানেটা কি? দুটো কোহারেন্ট বিম রয়েছে যাদের ওয়েভলেংথ হচ্ছে একই, যেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। এইবার এই দুটো বিম যদি আলাদা আলাদাভাবে একটা জায়গায় যদি পৌঁছাতো, সেক্ষেত্রে দেখা যেত যে ইন্টেন্সিটির যে ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 1.44 এবং 4 ইউনিট। ইফ দে রিচ দেয়ার টুগেদার দ্য ইন্টেন্সিটি ইজ 0.90 ইউনিটস। তার মানে যেটা হচ্ছে যে যদি আলাদা আলাদা না পৌঁছে তারা একসঙ্গে যদি ওই একই জায়গায় যদি পৌঁছাতো, তাহলে দেখা যেত যে ইন্টেন্সিটির মান হচ্ছে 0.90 ইউনিট। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে ক্যালকুলেট দ্য লোয়েস্ট ফেজ ডিফারেন্স উইথ হুইচ দ্য বিমস রিচ দ্যাট পয়েন্ট। তাহলে এই যে দুটো কোহারেন্ট লাইট বিমের কথা বলা হয়েছে, তাদের ফেজ ডিফারেন্সটা কত, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এর যে থিওরিটা কিন্তু আমরা অলরেডি করেছি। আমরা জানি যে ইন্টারফারেন্সের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে ইন্টেন্সিটি যেটা হয় তার যে ফর্মুলা হচ্ছে I ইজ ইকুয়াল টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1A2 কস ডেল্টা। যেখানে এই যে ডেল্টা বলে যে টার্ম যেটা আছে, সেই ডেল্টা টার্মটা হলো এই যে দুটো ওয়েভ যেটা আছে তাদের ফেজ ডিফারেন্স, অর্থাৎ এই যে ডেল্টার মান যেটা আছে এই ডেল্টার মানটা আমাকে বের করতে হবে। এখন এই প্রবলেমে I1 বলে দেওয়া আছে, I2 বলে দেওয়া আছে এবং I এর মান এই তিনটে হচ্ছে গিভেন। I1, I2 এবং I এটা হচ্ছে গিভেন। এটা যদি গিভেন যদি হয়, তাহলে এই যে আমাদের যে ফর্মুলা যেটা দেখালাম, সেই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই যে কস ডেল্টার মানটা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো। তো দেখা যাচ্ছে এই যে কস ডেল্টার যে মান যেটা হচ্ছে সেটা হচ্ছে -0.9458। তাহলে সেখান থেকে আমরা যে ডেল্টার মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো দেখা যাচ্ছে যে এই ডেল্টার মানটা হচ্ছে 161 ডিগ্রি। এটা তোমরা এখানে যেটা নেগেটিভ বলে 100 - 80 করে করা আছে, বাট আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু মানে ডাইরেক্ট বের করে ফেলতে পারি।
তো যাই হোক না কেন, তো ডেল্টার যে ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 161 ডিগ্রি। ইফ দ্য বিমস ওয়ের ইনকোহারেন্ট, মানে এখানে একটা কথা বলা রয়েছে, যেটা কোশ্চেনে ছিল না, বাট এখানে ইন অ্যাডিশন এটা যেটা করা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ইফ দ্য বিমস ওয়ের ইনকোহারেন্ট, যদি তারা কোহারেন্ট না হতো, দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি উড হ্যাভ বিন I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 5.44 ইউনিটস এভরিওয়্যার। এই ব্যাপারটা কিন্তু বোঝার আছে, কারণ আমরা জানি যে কেবলমাত্র যখন ইন্টারফারেন্স হয়, তখন রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আই এর ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা অনুসারে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি পাওয়া যাবে, আইদার এইটা অথবা এইটা। কিন্তু যদি দুটো ওয়েভ যদি ইনকোহারেন্ট হলে কিন্তু এই যে আমি যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলাটা কিন্তু ভ্যালিড হবে না। দুটো ওয়েভ যখন একটা জায়গায় পৌঁছবে সেক্ষেত্রে জাস্ট সিম্পল অ্যাডিশন অফ দ্য ইন্টেন্সিটি হয়ে যাবে, যেটা এখানে বলা আছে যে জাস্ট I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 5.44 ইউনিটস হবে। এবারে আমরা নেক্সট প্রবলেমে আসি। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার of a bright fringe in an interference pattern to the intensity at a point 1/4 of the distance between two fringes from the center। এই প্রবলেমটা একটু ভালো করে বুঝতে হবে, যে এখানে যেটা বলা হয়েছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি রেশিও বার করতে বলা হয়েছে। কীরকমভাবে, মানে কোন দুটো ইন্টেন্সিটির কথা বলা হয়েছে? অ্যাট দ্য সেন্টার অফ এ ব্রাইট ফ্রিঞ্জ, একটা হচ্ছে যে ধরা যাক যে সেন্টার অফ দ্য ব্রাইট ফ্রিঞ্জ, মানে একদম আমরা যে টু স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন পেয়েছিলাম সেখানে আমরা একটা সেন্টারে একটা ব্রাইট ফ্রিঞ্জ পেয়েছি। তো সেই সেন্টারের ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটির কথা একটা বলা আছে, যে ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার অফ এ ব্রাইট ফ্রিঞ্জ ইন অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন টু দ্য intensity at a point 1/4 of the distance between two fringes from the center। এবং আরেকটা যে ইন্টেন্সিটির কথা যেটা বলা আছে সেটা কি, সেটা এই যে সেন্ট্রাল ফ্রিঞ্জ হবে না, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে একটু দূরে অবস্থিত হবে। কতটা দূরে অবস্থিত হবে সেটা বলা আছে, বলছে যে অ্যাট এ পয়েন্ট 1/4 অফ দ্য ডিস্টেন্স বিটুইন দুটো ফ্রিঞ্জের মধ্যে যেটা দূরত্ব, যেটাকে আমরা ফ্রিঞ্জ উইডথ যেটা বলি, তার ঠিক 1/4 দূরত্বে অবস্থিত হবে। তাহলে সেই দুটো জায়গার যে ইন্টেন্সিটি যেটা আছে তার রেশিও আমাকে বের করতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে ইফ এ বি দ্য অ্যাম্পলিটিউড অফ ইচ অফ দ্য টু ইন্টারফারিং ওয়েভস, এখানে যে দুটো ইন্টারফারিং ওয়েভস প্যাটার্নটা তৈরি করছে, আমরা এটা পড়েছিলাম যে এগুলো মূলত ইকুয়াল হয় বা কাছাকাছি হয়। এখানে যেহেতু কিছু বলা নেই প্রবলেমে, তাই আমরা ধরে নেব যে এদের যে অ্যাম্পলিটিউড যেটা আছে এই অ্যাম্পলিটিউডটা ইকুয়াল আছে। যদি অ্যাম্পলিটিউড যদি ইকুয়াল হয় তাহলে আমরা ঠিক আগের প্রবলেমে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির যে ফর্মুলাটা দেখালাম সেই একই ফর্মুলা ব্যবহার করছি। একটু আগেই যেটা দেখালাম যে I ইজ ইকুয়াল টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ডেল্টা, চেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে A1 ইজ ইকুয়াল টু A2 ইজ ইকুয়াল টু A, দুজনাই হচ্ছে A। তাহলে আমাদের এখানে এফেক্টিভ ফর্মুলা হচ্ছে এইটা, এই হচ্ছে ফর্মুলা। এখানে ডেল্টার মান হচ্ছে, ডেল্টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এইবার অ্যাট দ্য সেন্টার অফ এ ব্রাইট ফ্রিঞ্জ যদি হয় তাহলে এই যে ডেল্টার মানগুলো কেমন হয়, 0, 2π এরকমভাবে হয় যদি ব্রাইট ফ্রিঞ্জ হয়। এখানে যে প্রশ্নে কিন্তু ব্রাইট ফ্রিঞ্জের কথাই কিন্তু বলা আছে। তাহলে কি হয়, যদি ডেল্টা সমান 0, 2π এভাবে যদি হয় তাহলে কস ডেল্টার মানটা কত হবে, 1 হবে। cos 0 cos 2π এরা সবাই হচ্ছে 1। তাহলে I0-র মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 4a স্কোয়ার। এইবারে দ্য ফেজ ডিফারেন্স সেপারেশন বিটুইন সাকসেসিভ ফ্রিঞ্জেস ইজ 2π। এই যে আগে যে ফর্মুলাটা আমরা যেটা দেখালাম যে ডেল্টার মানটা এরকম হবে, 0, 2π 4π এভাবে হয়ে যাবে। মানে আমরা যদি দুটো কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ যদি নিই তাহলে কি হবে, তাহলে তাদের মধ্যেকার যে ফেজ ডিফারেন্স যেটা হবে সেটা কতটা হবে, 2π হবে।
এইবারে thus the phase difference at a point distant 1/4 of the distance between two fringes from the center will be 2 pi divided by 4, that is equal to pi by 2. ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো ফ্রিঞ্জের মধ্যে ফেজ ডিফারেন্সের ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 পাই। এখন বলছে 1/4 মানে 1/4, 1/4 অফ দ্য সেপারেশন, দুটো ফ্রিঞ্জের মধ্যে যে উইডথ যেটা আছে তার 1/4 যদি হয়, এখন পুরো ফ্রিঞ্জ উইডথটা কনসিডার করলে তখন ফেজ ডিফারেন্সটা হবে 2 পাই। তাহলে 1/4 মানে 1/4, যদি আমি দূরত্ব যদি ভাবি, ফ্রিঞ্জ উইডথের রেসপেক্টে 1/4 দূরত্ব যদি ভাবি, তাহলে কি হবে, তখন এফেক্টিভ ফেজ ডিফারেন্সটা হবে 2 পাই ইন্টু 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে সেক্ষেত্রে কী হবে, ফেজ ডিফারেন্সটা হবে পাই বাই 2। তখন ইন্টেন্সিটিটা কত হবে, তখন ইন্টেন্সিটিটা I1 হবে 2a², অর্থাৎ একই ফর্মুলা, কিন্তু এখানে এই যে কস ডেল্টা যেটা রয়েছে, কস ডেল্টার জায়গায় আমরা cos 90 বসাবো। তাহলে cos 90 মানে আমরা জানি 0, তাহলে তখন ইন্টেন্সিটি I1 হচ্ছে 2a²। তাহলে দুজনের রেশিও হচ্ছে 4a² বাই 2a², দ্যাট ইজ ইকুয়াল টু 2। নেক্সট প্রবলেমে আসি। Two coherent sources whose intensity ratio is 9:4 produce interference fringes. Reduce the ratio of maximum to minimum intensity of the fringe system. তাহলে দুটো কোহারেন্ট ওয়েভ রয়েছে, এদের ইন্টেন্সিটি যেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি I1 এবং I2, এবং A1 এবং A2 হচ্ছে তাদের অ্যাম্পলিটিউড। তাহলে কি হবে যে I1 বাই I2 এটা গিভেন আছে, এটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 4। এখানে একটু বলে রাখি, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা যেটা বলা আছে যে 9 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে গিভেন। তো যেটা হচ্ছে I1 বাই I2 এটা আমাদের বলা আছে। তাহলে কি করতে হবে, যে তাহলে A1 বাই A2 আমরা বের করতে পারবো। আমরা জানি যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার। তাহলে উল্টোভাবে বলতে পারি যে অ্যাম্পলিটিউডের রেশিও যেটা হবে A1 বাই A2 সেটা হবে √ওভার অফ I1 বাই I2, মানে √ওভার অফ 9/4, মানে হচ্ছে 1.5। এটার ভ্যালু A1 বাই A2 সমান আছে 1.5, তাহলে A1 সমান আছে 1.5 A2। এই এখন প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে রিডিউস দ্য রেশিও ম্যাক্সিমাম টু মিনিমাম ইন্টেন্সিটি। তাহলে আই ম্যাক্সের ফর্মুলাটা কত, এটা আমরা থিওরিতে পড়েছি যে আই ম্যাক্স কখন হয় আর আই মিন কখন হয়। এটা আমরা এই যে একটু আগে যে ইকুয়েশনটা দেখালাম সেখান থেকেও বলতে পারবো, যে ইন্টেন্সিটির যে ফর্মুলা যেটা পড়ালাম, যে I ইজ ইকুয়াল টু A1² প্লাস A2² প্লাস 2A1 cos ডেল্টা। তাহলে cos ডেল্টার ভ্যালুটা যদি 1 যদি হয়, তখন কি হবে, I সমান হবে A1 প্লাস A2 এর হোল স্কোয়ার, এবং যদি cos ডেল্টা যদি -1 যদি হয়, সেক্ষেত্রে A1 মাইনাস A2 এর হোল স্কোয়ার হবে এই ফর্মুলা অনুসারে। তাহলে সেখান থেকে আমরা যেটা পেয়ে যাব যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইন্টেন্সিটি রেশিওটা সেইভাবেই আমরা করেছি। একটা হয়েছে যে ম্যাক্সটা হচ্ছে A1 প্লাস A2 এর হোল স্কোয়ার, আর মিনিমামটা হচ্ছে A1 মাইনাস A2 এর হোল স্কোয়ার। এখন একটা সম্পর্ক আমরা অলরেডি পেয়ে গেলাম আগের স্টেপে, যেটা হচ্ছে A1 দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 A2। তাহলে আমরা যদি A1 এর জায়গায় 1.5 A2 যদি বসাই, আলটিমেটলি দেখা যাবে নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে A2টা ক্যান্সেল হয়ে গিয়ে আই ম্যাক্স এবং আই মিনের যে ভ্যালুটা সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। নেক্সট প্রবলেমে চলে আসি। ইন অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন অ্যাট এ পয়েন্ট উই অবজার্ভ দ্য 12th order maximum for λ1 is equal to 6000 angstrom. What order will be visible here if the source is replaced by light of wavelength λ2 is equal to 4800 angstrom? তাহলে তোমরা ধরে নাও যে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়েছি, সেখান থেকে আমরা জেনেছি যে একটা এক্স ডিস্ট্যান্স, সেন্টার থেকে এক্স ডিস্ট্যান্স যদি হয়, এবং সেটা আমরা যদি ব্রাইট ফ্রিঞ্জ যদি বলি, তাহলে দ্য ডিস্ট্যান্স এক্স অফ এ ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্টার ইজ x is equal to
d/2d ইন্টু n ল্যামডা। এইটা আশা করি তোমরা থিওরিতে পড়েছো, বাট একবার তোমাদেরকে মনে করিয়ে দিলে ভালো হয়। আমরা একটু চলে আসি, আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা তোমাদেরকে একবার দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এই কনসেপ্টটা দিয়ে অনেক কিন্তু প্রবলেম আসে। এইটা ছিল যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে ছবিতে তোমরা দেখো যে S1 এবং S2 এই দুটো হচ্ছে দুটো স্লিট, যাদের মধ্যেকার সেপারেশন হচ্ছে 2D, আর সেন্টার থেকে x দূরত্বে, লক্ষ্য করো এইটা হচ্ছে সেই দূরত্ব x, সেন্টার থেকে x দূরত্বে P বিন্দুতে, ও যদি সেন্টার যদি হয় তাহলে ও সেন্টার থেকে x দূরত্বে P বিন্দুতে আমরা একটা ব্রাইট ফ্রিঞ্জ আমরা কনসিডার করলাম। এইবার এই ব্রাইট ফ্রিঞ্জ যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা কেমন হয় সেটা তোমরা দেখে নাও। সেক্ষেত্রে যে এক্সের যে ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে এইটা, যে যদি ব্রাইট ফ্রিঞ্জ যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2 স্মল ডি এন ল্যামডা। এবার সেটা যদি ডার্ক ফ্রিঞ্জ যদি হতো তখন যেটা হতো যে এক্স ইজ ইকুয়াল টু যেটা হতো, তখন এই ফর্মুলাটা কিন্তু ভ্যালিড হতো। এই ফর্মুলাটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ব্রাইট ফ্রিঞ্জ হলে কি হবে, ডার্ক ফ্রিঞ্জ হলে কি হবে, কারণ এদের হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু আছে। তাহলে আমরা জাস্ট ব্রাইট ফ্রিঞ্জের জন্য যে রিকোয়ার্ড যে ফর্মুলা যেটা আছে সেই রিকোয়ার্ড ফর্মুলাটা আমরা কিন্তু এখানে কাজে লাগাবো। তাহলে আমরা দেখে নিই প্রবলেমটা আমরা ঠিক কীভাবে ট্যাকেল করছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা লিখব যে যদি ব্রাইট ফ্রিঞ্জ যদি হয় তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু এইটা হবে, যেখানে এনের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 0, 1, 2 এরকম। এইবার দাস অ্যাট এ গিভেন পয়েন্ট, যদি একটা পার্টিকুলার পয়েন্ট যদি হয় তাহলে দেখো এই ফর্মুলার থেকে আমরা যেটা বলতে পারি যে এন ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কেন আমরা এটা বলছি যে এন ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে? আমরা যদি পয়েন্টটা যদি গিভেন হয়, অর্থাৎ এক্স হচ্ছে ফিক্সড, পয়েন্টটা গিভেন মানে হচ্ছে বাঁ দিকের এক্স যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড। ক্যাপিটাল ডি মানে হচ্ছে যে স্লিট থেকে স্ক্রিনটার দূরত্ব, সেটা হচ্ছে একটা ফিক্সড কোয়ান্টিটি। আর 2D মানে হচ্ছে যে S1 এবং S2 দুটো স্লিটের মধ্যেকার সেপারেশন, যেটাও হচ্ছে একটা ফিক্সড কোয়ান্টিটি। তাহলে আমরা বলতে পারি যে এন ল্যামডা একটা পার্টিকুলার গিভেন পয়েন্টের জন্য কনস্ট্যান্ট হবে। সুতরাং আমরা একইভাবে বলতে পারি যে n1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n2 ল্যামডা 2 হবে। এইবার দেখো প্রশ্নে যেটা বলা আছে যে যখন ল্যামডার ভ্যালুটা 6000 অ্যাংস্ট্রম যখন ছিল তখন আমি 12th অর্ডারের ম্যাক্সিমাম পেয়েছিলাম, অর্থাৎ তখন এনের মানটা ছিল, অর্থাৎ n1 এর মানটা ছিল 12। এইবারে এই যে সেকেন্ড কেসে ল্যামডা 2টাকে 4800 অ্যাংস্ট্রম করা হয়েছে। তাহলে 4800 অ্যাংস্ট্রম করা হলে এনের মানটা কত হবে? তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি যে n1 ল্যামডা 1 ইকুয়াল টু n2 ল্যামডা 2, n1 ইজ ইকুয়াল টু 12 দেওয়া রয়েছে, ল্যামডা 1 দেওয়া রয়েছে, ল্যামডা 2 দেওয়া রয়েছে, তাহলে n2-র মানটা আমরা সহজেই বের করতে পারবো। সুতরাং n2-র মানটা দেখা গেছে যে এটা হচ্ছে 15। পরবর্তী প্রবলেমে আসি। 2 স্ট্রেট ন্যারো প্যারালাল স্লিটস 2 মিলিমিটার অ্যাপার্ট, মানে দুটো স্লিটস রয়েছে যাদের মধ্যেকার সেপারেশন হচ্ছে 2 মিলিমিটার আর ইলুমিনেটেড উইথ মনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেংথ 5896 অ্যাংস্ট্রম। যে লাইটটা তুমি ব্যবহার করবে তার ল্যামডার ভ্যালুটাও বলে দেওয়া রয়েছে। তার মানে 2D, এই যে আমরা জানি যে সেপারেশন মানে 2D দেওয়া রয়েছে, ল্যামডা দেওয়া রয়েছে। ফ্রিঞ্জেস আর অবজার্ভড অ্যাট এ ডিস্ট্যান্স 60 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট, মানে স্লিট থেকে 60 সেন্টিমিটার দূরে স্ক্রিনটা রয়েছে, মানে ক্যাপিটাল ডি এর যে ভ্যালু সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য উইডথ অফ দ্য ফ্রিঞ্জেস, ফ্রিঞ্জ উইডথ বার করতে হবে। কমেন্ট অন দ্য শেপ অফ দ্য ফ্রিঞ্জেস, যে ফ্রিঞ্জ প্যাটার্নটা তুমি পাচ্ছ তার শেপ সম্বন্ধে বলতে হবে। তাহলে আমরা সকলেই এই ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা জানি, যেটা হচ্ছে ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল ডি।
ক্যাপিটাল ডি এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো সবই দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে, ল্যামডা দেওয়া রয়েছে। এইবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে ছাত্রছাত্রীরা অনেক সময় এই সহজ প্রবলেমটাও কিন্তু এক্সামের সময় ভুল করে। কোন জায়গায় ভুলটা হয় সেটা একটু বলে রাখি। যেটা দেখো যে ল্যামডার যে মানটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো 5896 অ্যাংস্ট্রম, তার মানে ইউনিটটা অ্যাংস্ট্রম ইউনিটে আছে। এখন যখন এই প্রবলেমটা করবে, ডাব্লুর যে এক্সপ্রেশন যেটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে যে কটা টার্ম রয়েছে তাদেরকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। যদি তোমরা সিজিএস সিস্টেম ব্যবহার করো তাহলে সবগুলোকে কিন্তু সিজিএসে রাখতে হবে, যদি এসআই ইউনিট সিস্টেম ব্যবহার করো সবগুলোকে কিন্তু এসআই ইউনিটে রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং দেখো এখানে যে অ্যাংস্ট্রম যেটা আছে সেই অ্যাংস্ট্রমটাকে দেখো এখানে সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে এবং সমস্ত ভ্যালুগুলো সেন্টিমিটারে বার করা হয়েছে। তাহলে অবশ্যই যেটা করতে হবে যে 5896 অ্যাংস্ট্রম যেটা আছে ইন্টু 10⁻⁻8 করে তাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। এবং একইভাবে যে দুটো স্লিটের যে সেপারেশন যেটা রয়েছে 2D, সেটা 2 মিলিমিটার যেটা ছিল সেটাকেও কিন্তু দেখো এখানে সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে। এই কনভার্সনটা যদি ঠিকঠাক যদি না করা হয় তাহলে কিন্তু এই ফ্রিঞ্জ উইডথের মানটা বেরোবে না। এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই সংক্রান্ত সকল প্রবলেমে কিন্তু ইউনিটের ব্যাপারটা তোমরা মাথায় রেখো, যেটা আমরা হয়তো পরবর্তী প্রবলেমে আর মেনশন করব না। ইউনিটের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ধরনের এই সংক্রান্ত যা যা প্রবলেম আসবে, ইউনিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবারে নেক্সট যেটা বলার যেটা ছিল যে ফ্রিঞ্জ প্যাটার্ন যেটা তৈরি হয় এই ইয়াংস এক্সপেরিমেন্টে, এটা আমরা থিওরির সম্বন্ধে আলোচনা করেছিলাম, বাট আবার তোমাদেরকে বলে দিই যে দ্য ফ্রিঞ্জেস আর হাইপারবোলয়েডস অফ রিভলিউশন, hyperboloids of revolution in the space between the double slit and the screen. On the screen they are hyperbola, but on account of extremely small wavelength of light they appear as almost straight lines. মানে বেসিক্যালি কিন্তু এই ফ্রিঞ্জ প্যাটার্নটা হাইপারবোলা শেপের হবে, কিন্তু লাইটের ওয়েভলেংথটা খুব ছোট বলে এই হাইপারবোলার একটা স্মল পার্ট আমাদের চোখে ধরা পড়ে, যেটাকে স্ট্রেট লাইন বলে মনে হয়। এটা তোমাদেরকে আমি আরেকবার থিওরি পোর্শনটাতে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা এই বইটা থেকে একবার দেখে নিও যে এই ফ্রিঞ্জ প্যাটার্নটা সম্বন্ধে সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে। এবং এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যদিও সেটাকে স্ট্রেট লাইন আমরা বলে থাকি, বাট এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, মানে বেসিক্যালি কিন্তু সেটা হচ্ছে শেপটা কিন্তু হাইপারবোলিক হয়। এই ব্যাপারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো এইটা হচ্ছে বেসিক্যালি এই মানে যে অ্যাকচুয়াল যে ফ্রিঞ্জ প্যাটার্ন যেটা হয় তার ছবিটা। দেখো এখানে পি যে পয়েন্ট যেটা আছে, পি এইটাকে আমরা যদি সেন্টার যদি বলি, মানে এই যে এটা হচ্ছে স্ক্রিনটা, এই জায়গাটা হচ্ছে স্ক্রিন, এই জায়গাটা ধরো সেন্টারটা আছে, এবং পি বিন্দুতে ধরো S1 এবং S2 দুটো স্লিট রয়েছে, পি বিন্দুতে দুটো রে অফ লাইট ধরো মিলিত হচ্ছে পি পয়েন্টে, তাহলে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন আমরা পাচ্ছি। তো এই ফ্রিঞ্জ প্যাটার্নটা কি শেপের হবে সেইটা আমরা এইভাবে আমরা বলছি, সেটা হচ্ছে এইভাবে আমরা বলি যে ইকুয়েশন যেটা রয়েছে যে S2P মাইনাস S1P দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যদি এন ল্যামডা হয়, মানে অ্যাট দ্য পয়েন্ট দেয়ার ইজ এ ম্যাক্সিমাম অর মিনিমাম ইন্টেন্সিটি অ্যাকর্ডিং অ্যাজ S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু আইদার এন ল্যামডা অথবা 2n+1 ইন্টু λ/2, মানে ম্যাক্সিমাম এবং মিনিমামের যে কন্ডিশন সেটা তোমাকে বললাম। S2P আর S1P মাইনাস S1P হচ্ছে পাথ ডিফারেন্স। এইবারে কি হচ্ছে যে যদি ল্যামডাটা যদি ফিক্সড যদি থাকে এবং আমরা যদি একটা পার্টিকুলার এনের ভ্যালু, পার্টিকুলার ফ্রিঞ্জ অর্ডার যদি কনসিডার করি, তাহলে এই উপরের দুটো ইকুয়েশন থেকে এটুকু আমরা বলতে পারছি যে S2P মাইনাস S1P দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এখন দেখো যে S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এই যে ইকুয়েশন যেটা আমরা পাচ্ছি যে S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিন্তু হচ্ছে ইকুয়েশন অফ এ হাইপারবোলা, যেখানে S1P এবং S2P হচ্ছে দুটো ফোকাস,
S1 and S2 আর foci, or এরা হচ্ছে দুটো ফোকাস। In space, the locus of points of maximum or minimum intensity for a particular value of n will be a hyperboloid of revolution obtained by revolving the hyperbola about the line S1 S2. এই হাইপারবোলয়েড অফ রিভলিউশন ব্যাপারটা কি? ছবিতে হাইপারবোলাটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। S2p মাইনাস S1p ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সমীকরণটা হচ্ছে হাইপারবোলার সমীকরণ। তার জন্য হাইপারবোলা যেগুলো সেগুলো দেখো ড্র করা রয়েছে, এবং S1 S2 এইটাকে অ্যাক্সিস ধরে এই হাইপারবোলাগুলোকে যদি আমরা রোটেট যদি করিয়ে দিই, তাহলে কি হবে? রোটেশান করিয়ে দিলে যেটা তৈরি হবে সেটা একটা বাটির মতন দেখতে হবে, যেটাকে আমরা বলছি হাইপারবোলয়েড অফ রিভলিউশন। এই হচ্ছে ব্যাপারটা। এখন দেখো, এই যে হাইপারবোলাগুলো তৈরি হলো, আমরা যদি একটা তার নির্দিষ্ট অংশ যদি নিই, ধরো স্ক্রিনে যেটুকু আমরা দাগ দিয়েছি আর কি, মানে এরকম একটা পোর্শনে যদি আমরা দেখি, তাহলে সেগুলোকে দেখতে স্ট্রেট লাইন বলে মনে হবে। তার কারণটা হচ্ছে এরা বেসিক্যালি হাইপারবোলার একটা অংশ বিশেষ, এই জন্য স্ট্রেট লাইন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে কিন্তু হাইপারবোলা। এইখানে যেটা বলা হয়েছে দেখো, যে সিন্স দ্য ওয়েভলেংথ অফ লাইট ইজ এক্সট্রিমলি স্মল, মানে কত অর্ডার হয়? মোটামুটি ধরো 10⁻⁵ সেন্টিমিটারের। তাহলে কি হচ্ছে? S2p মাইনাস S1p ইজ অলসো অফ দ্যাট অর্ডার, মানে S2p মাইনাস S1p তার যে ভ্যালুটা সেটা হবে খুব কম। খুব কম হওয়ার জন্য যেটা হচ্ছে যে এই হাইপারবোলাগুলোকে স্ট্রেট লাইন বলে মনে হবে। তাদের S2p এবং মাইনাস S1p এদের ডিফারেন্সটা এতটাই কম হবে, সেই কারণে এদেরকে স্ট্রেট লাইন বলে মনে হবে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব এর ঠিক পরবর্তী প্রবলেম যেটা আছে, পরবর্তী প্রবলেমে চলে যাব। In Young's double slit experiment, the angular width of a fringe formed on a distant screen is 0.1 degree. The wavelength of light used is 6000 angstrom. What is the spacing between the slits? তাহলে ব্যাপারটা ভেবে দেখো, যে ইয়াংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, যেখানে দুটো ফ্রিঞ্জ আমরা যদি নিই, এই দুটো ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার উইডথটা বলা রয়েছে, ওয়েভলেংথটা বলা রয়েছে। তাহলে স্পেসিং বিটুইন দ্য স্লিটস এইটা চাইছি, মানে বেসিক্যালি স্পেসিং বিটুইন দ্য স্লিটসটাকে আমরা 2D বলি, 2 × d, এই 2Dটাকে ওরা চাইছে। এখন আমরা জানি যে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইডথের একটা ফর্মুলা রয়েছে, যেটা আমরা সকলেই জানি। এই হচ্ছে ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা। এইবার এখানে 2 × d যেটা আছে, এই 2Dটা ওরা চাইছে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ল্যামডার মানটা বলে দেওয়া রয়েছে 6000 অ্যাংস্ট্রম, এবং অ্যাঙ্গুলার উইডথটা বলা আছে, অ্যাঙ্গুলার উইডথটা হচ্ছে 0.1 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গুলার উইডথ ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই এই প্রবলেমটা করে ফেলতে পারবো। তো প্রথমে যে ফর্মুলাটা যেটা বলা আছে, সেই ফর্মুলা থেকে আমরা যেটা বলতে পারি যে দুটো স্লিটের মধ্যেকার যে সেপারেশন 2D, সেটা হবে D/W ইন্টু ল্যামডা। এখন ল্যামডাটা দেওয়া রয়েছে, কিন্তু D/W আমরা জানি না। কিন্তু এখানে একটা ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, যে অ্যাঙ্গুলার উইডথটা দেওয়া রয়েছে। এখন প্রশ্ন যেটা হলো যে অ্যাঙ্গুলার উইডথ এই জিনিসটা বলতে কি বোঝায়? তো অ্যাঙ্গুলার উইডথ এই ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরা যাক যে দুটো ফ্রিঞ্জ আছে, ধরা যাক এই একটা ফ্রিঞ্জ আছে, এই একটা ফ্রিঞ্জ আছে। এইবার আমরা ধরো যে দুটো স্লিটের ঠিক মাঝামাঝি যে জায়গা, এখানে একটা স্লিট ছিল এরকম জায়গায়, আর এরকম জায়গায় একটা স্লিট ছিল। এবার এদের ঠিক মাঝামাঝি জায়গা থেকে যদি লক্ষ্য করি, তাহলে এই দুটো ফ্রিঞ্জ একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে তৈরি হবে, দুটো ফ্রিঞ্জ একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে তৈরি হবে। এই হচ্ছে অ্যাঙ্গেলটা। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি হলো দুটো ফ্রিঞ্জের মধ্যে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার উইডথ থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার উইডথ, যেখানে
এই উইডথ যেটা আছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা লিনিয়ার উইডথ ডাব্লু বলছি। তাহলে ডাব্লু হচ্ছে লিনিয়ার উইডথ এবং থিটা হচ্ছে অ্যাঙ্গুলার উইডথ। এখন দেখো এই যে দুটো ফ্রিঞ্জ যেটা তৈরি হয়েছে এটা তো স্ক্রিনের মধ্যে তৈরি হয়েছে। এখন এই দুটো স্লিট যেটা আছে এই দুটো স্লিটের মধ্যবর্তী জায়গা থেকে এই যে স্ক্রিনের একটা দূরত্ব রয়েছে যেটা আমরা জানি, সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি দূরত্বে সেটা তৈরি হয়েছে। এখন একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। চাপ বলতে বৃত্তচাপ, যেখানে এই ডাব্লু যেটা আছে এটাকে আমরা একটা বৃত্তচাপ হিসেবে ভাবতে পারি। তাহলে ফর্মুলা যেটা হচ্ছে যে থিটা সমান যেটা হবে, থিটা সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই ডি হবে। থিটা সমান যেটা হবে ডাব্লু ডিভাইডেড বাই ডি। এই ফর্মুলা যেটা এসেছে এটা আমি যেটা বললাম যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এই যে ডি যেটা আছে ডি হচ্ছে রেডিয়াস, সেই থেকে আসছে। সুতরাং অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, এই ফর্মুলাটা তোমাদেরকে এখানে ইউজ করতে হবে। তাহলে সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করলাম, থিটা সমান ডাব্লু বাই ডি বসালাম এবং থিটাটা দেখো গিভেন, থিটাটা হচ্ছে গিভেন। এখন এই যে থিটা যেটা আছে এই থিটাকে কিন্তু তোমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, মানে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, এই অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ান ইউনিটের জন্য, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে প্রশ্নে কিন্তু রেডিয়ানে দেওয়া নেই, দেওয়া আছে ডিগ্রিতে 0.1 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা কনভার্ট করেছি, আমরা জানি যে ডিগ্রিকে কীভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয়। 3.14 মানে পাই বাই 180, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে রেডিয়ানে পেয়ে গেলাম, তার মানে কি থিটাটা আমরা পেয়ে যাচ্ছি, ডাব্লু বাই ডিটা পেয়ে গেলাম। তাহলে কি হলো যে থিটা যদি আমরা পেয়ে যাই তাহলে ডাব্লু বাই ডি এর যে ভ্যালু যেটা আছে সেই ডাব্লু বাই ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এবং তাহলে আমরা কিন্তু যে আগের যে ফর্মুলা যেটা আছে সেই আগের ফর্মুলা থেকে দেখো এখানে ডি বাই ডাব্লু আছে, 2D সমান হচ্ছে ডি বাই ডাব্লু ইন্টু ল্যামডা, মানে বেসিক্যালি 2D সমান হচ্ছে এই ফর্মুলাটা যে ল্যামডা বাই থিটা, যেখানে ল্যামডা হচ্ছে গিভেন, থিটার মানটা আমরা বের করে ফেললাম। সুতরাং 2Dর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। উত্তরটা কিন্তু সেন্টিমিটারে বেরিয়েছে, সেটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করে লিখেছি। পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। In a two-slit interference pattern with lambda is equal to 6000 angstrom, the zero order and the 10th order maxima fall at 12.34 millimeter and 14.73 millimeter respectively. তার মানে ল্যামডার মানটা দেওয়া রয়েছে, জিরো অর্ডারের ফ্রিঞ্জ এবং 10th অর্ডারের ফ্রিঞ্জ, মানে ম্যাক্সিমা যদি আমরা বলি কোথায় কোথায় তৈরি হবে সেটা কিন্তু বলা রয়েছে। ইফ ল্যামডা ইজ চেঞ্জ টু 5000 অ্যাংস্ট্রম, ল্যামডার মানটাকে আমরা চেঞ্জ করে দিলাম। ডিডিউস দ্য পজিশনস অফ দ্য জিরো অর্ডার অ্যান্ড দ্য 20th অর্ডার ফ্রিঞ্জেস, আদার অ্যারেঞ্জমেন্টস রিমেনিং দ্য সেম, অন্যান্য অ্যারেঞ্জমেন্টগুলো একই আছে। তাহলে যে ইনফরমেশানটা দেওয়া আছে সেখান থেকে আমরা একটু দেখে নিই যে ল্যামডাটা গিভেন 6000 অ্যাংস্ট্রম বলা আছে। তাহলে জিরো অর্ডার এবং 10th অর্ডার ফ্রিঞ্জের মধ্যেকার সেপারেশানটা আমরা বের করে ফেললাম। সেপারেশানটা হচ্ছে দেখো এটা হচ্ছে 2.39 মিলিমিটার। তাহলে কি হবে যে জিরো অর্ডার আর 10th অর্ডারের মধ্যে টোটাল কটা ফ্রিঞ্জ আছে? 10টা ফ্রিঞ্জ আছে। তাহলে এই দুটো ফ্রিঞ্জের মানে দুটো অর্ডারের ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব যদি 2.39 মিলিমিটার হয় তাহলে ফ্রিঞ্জ উইথ ডাব্লু কত হবে? 2.39 মিলিমিটার ডিভাইডেড বাই 10, কারণ এই সেপারেশনের মধ্যে 10খানা ফ্রিঞ্জ রয়েছে। তাহলে ফ্রিঞ্জ উইথ ডাব্লুর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইবারে দেখো ডাব্লুর ফর্মুলা কি না, ডাব্লু সমান হচ্ছে ডি বাই 2D ইন্টু ল্যামডা। তাহলে আমরা যদি একটা রেশিও বার করি ফ্রিঞ্জ উইথের, যেটা ডাব্লু 6000 বাই ডাব্লু 5000 ইজ ইকুয়াল টু 6000 ল্যামডা 1 বাই ল্যামডা 2 হবে, মানে 6000 বাই 5000। এখানে প্রশ্নে যেটা বলা ছিল যে আদার অ্যারেঞ্জমেন্টস আর সেম, মানে ক্যাপিটাল ডি এবং 2Dর মানের কোনো পরিবর্তন নেই। তাহলে ফ্রিঞ্জ উইথের পরিবর্তনটা শুধুমাত্র ল্যামডার কারণে চেঞ্জ হবে। তাহলে এই ডাব্লু 6000 যেটা হবে সেটা হচ্ছে 5/6, এই ডাব্লু 5000 যেটা হবে সেটা হচ্ছে 5/6 ইন্টু ডাব্লু 6000। সুতরাং যেটা হবে যে ডাব্লু 6000 মানে যেটা হচ্ছে যে 6000 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইথের ভ্যালুটা অলরেডি বের করা আছে। তাহলে 5000 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইথটা কত হবে? যে 5/6 ইন্টু 0.239 মিলিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 0.199 মিলিমিটার। তাহলে এই ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ফ্রিঞ্জ উইথটা পেয়ে গেলাম।
তাহলে কি হচ্ছে, এইবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা ভাবো যে সে প্রশ্নে যেটা বলা ছিল যে 0 অর্ডার ফ্রিঞ্জ আর 20th অর্ডার ফ্রিঞ্জ কোথায় তৈরি হবে। ল্যামডার মানটা চেঞ্জ করা হয়েছে, 6000 থেকে 5000 করা হয়েছে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে 0 অর্ডার ফ্রিঞ্জ মানে কি, মানে আলো দুটো স্লিট থেকে বেরিয়ে সরাসরি যে জায়গায় মানে ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি করেছে, মানে এক্স ইকুয়াল টু যখন 0, সেটাকে 0 অর্ডার ফ্রিঞ্জ বলি। সেই পজিশানটা কখনো চেঞ্জ হয় না। 0 অর্ডার মানে তো তার রেসপেক্টে বাকি পয়েন্টগুলো দূরত্ব মাপা হয়। তো যে কারণে 0 অর্ডারের ফ্রিঞ্জ মানে যেখানে ছিল সেখানেই তৈরি হবে, তার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে 0 অর্ডার ফ্রিঞ্জ স্টিল উইল বি অ্যাট সেম ডিস্টেন্স, মানে 12.34 মিলিমিটারে থাকবে। হোয়াইল দ্য 20th অর্ডার ফ্রিঞ্জ উইল বি, তাহলে 20 নাম্বার ফ্রিঞ্জ কোথায় তৈরি হবে, সেটা হচ্ছে 12.34 মিলিমিটার। এটা তো যা ছিল আছেই, এইটা প্লাস এইবারে ফ্রিঞ্জ উইথটা তুমি বের করেছো 0.199, এবং 20টা ফ্রিঞ্জ পরে তৈরি হবে, 0 থেকে 20টা ফ্রিঞ্জ পরে, এই কারণে 20 ইন্টু ফ্রিঞ্জ উইথ করা হয়েছে। 0 অর্ডারের ফ্রিঞ্জ প্লাস 20 ইন্টু ফ্রিঞ্জ উইথ মানে 16.32 মিলিমিটারে এই 20 নাম্বার ফ্রিঞ্জটা পাওয়া যাবে। এইভাবে করতে হবে। নেক্সট প্রবলেম, এ ডাবল স্লিট অফ সেপারেশন 1.5 মিলিমিটার ইজ ইলুমিনেটেড বাই হোয়াইট লাইট বিটুইন 4000 টু 8000 অ্যাংস্ট্রম। তাহলে কি হচ্ছে যে দুটো স্লিটের সেপারেশন আমাকে দেওয়া আছে, আমি হোয়াইট লাইট ব্যবহার করছি যার একটা রেঞ্জ বলা আছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। অন এ স্ক্রিন 120 সেন্টিমিটার অ্যাওয়ে কালার্ড ইন্টারফারেন্স প্যাটার্ন ইজ ফর্ম। তাহলে স্ক্রিনের দূরত্বটা বলা আছে। ইফ এ পিন হোল ইজ মেড অন দি স্ক্রিন, এবারে এই যে স্ক্রিন যেটা আছে এখানে তুমি কি করলে যে একটা পিন হোল তৈরি করলে অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিলিমিটার ফ্রম দ্য সেন্ট্রাল হোয়াইট ফ্রিঞ্জ। সেন্ট্রাল হোয়াইট ফ্রিঞ্জ মানেই কিন্তু 0 অর্ডারের ফ্রিঞ্জ, সেখান থেকে 3 মিলিমিটার দূরত্বে একটা পিন হোল করা হলো। তাহলে পিন হোল করা হলে কি সেখান থেকে লাইট বেরোবে, মানে পাস করবে স্ক্রিন থেকে, সেই হোলটা দিয়ে লাইটটা পাস করে যাবে। হোয়াট ওয়েভলেংথ উইল বি অ্যাবসেন্ট ইন দ্য ট্রান্সমিটেড লাইট। তাহলে এই যে ধরো ওই পিন হোল থেকে যখন লাইটটা বেরোলো, যে ট্রান্সমিটেড লাইটটা বেরোলো, সেখানে কোন ওয়েভলেংথটা অ্যাবসেন্ট থাকবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদেরকে এই ব্যাপারটা আগে ভালো করে বুঝতে হবে। দেখো, দোজ ওয়েভলেংথস উইল বি অ্যাবসেন্ট হুজ ডার্ক ফ্রিঞ্জেস ফল অন দ্য পিন হোল, মানে পিন হোলের পজিশানটা তোমার বলে দেওয়া আছে যে কতটা দূরত্বে হবে। তাহলে সেই পার্টিকুলার দূরত্বে যদি একটা ডার্ক ফ্রিঞ্জ যদি তৈরি হয়, তখন কি হবে, সেই ডার্ক ফ্রিঞ্জটা আসবে না, কারণ সেখানে তো ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, মানে কি পার্টিকুলার একটা ওয়েভলেংথ অ্যাবসেন্ট হয়ে গেছে, তাহলে সেটা পিন হোলের থ্রু দিয়ে আর যাবে না। ইন আ ডাবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন দ্য ডিস্টেন্স এক্স অফ এ ডার্ক ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ ইজ, দেখো এটা আমি একটু আগে কিন্তু দেখিয়েছিলাম যে সেন্টার থেকে একটা পার্টিকুলার দূরত্ব এক্সে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হওয়ার ফর্মুলা এবং ডার্ক ফ্রিঞ্জ তৈরি হওয়ার ফর্মুলা। ব্রাইট ফ্রিঞ্জের একটা অ্যাপ্লিকেশান আমরা পড়েছি আগে, প্রবলেমটা করলাম। তাহলে এখানে ডার্ক ফ্রিঞ্জের যে ফর্মুলা যেটা আছে সেটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু d/2d 2n+1 ইন্টু λ/2, যেখানে n এর মানটা হচ্ছে 0, 1, 2 এইভাবেই। এখন দেখো এই যে স্মল এক্স যেটা আছে, সেই স্মল এক্সটা হচ্ছে 3 মিলিমিটার, যেটা বলা আছে যে 3 মিলিমিটার দূরত্বে তুমি পিন হোলটা করেছো। তাহলে এক্সটা হচ্ছে 3 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। ক্যাপিটাল ডিটা বলা আছে 120 সেন্টিমিটার বলা আছে, 2ডিটাও বলা আছে 1.5 মিলিমিটার হচ্ছে, মানে বেসিক্যালি 0.15 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ল্যামডার ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই যে ল্যামডার ভ্যালুগুলো আমরা ইন টার্মস অফ এনের এইরকম অর্ডারে পাবো। এই জায়গাটা তোমরা খেয়াল রাখো যে এরকম একটা আলটিমেটলি সিম্পলিফিকেশন করার পরে তোমরা এটা পাবে। তাহলে এনের বিভিন্ন মানের জন্য যদি এনের মানটা তোমরা 0, 1, 2 এরকম যদি ব্যবহার করো, তাহলে দেখো যে এইখানে অনেকগুলো ওয়েভলেংথ বলা আছে, যে এই সমস্ত ওয়েভলেংথগুলো তোমরা পাবে। এখন দেখো এই যে ওয়েভলেংথগুলো তোমরা পাচ্ছ এনের বিভিন্ন মানের জন্য, এর মধ্যে কিছু কিছু ওয়েভলেংথ হোয়াইট লাইটের যে রেঞ্জ যেটা আছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তার মধ্যে পড়বে। সব ওয়েভলেংথগুলো কিন্তু পড়বে না, কিছু বিশেষ ওয়েভলেংথ 4000 থেকে 8000 এই ওয়েভলেংথের মধ্যে পড়বে।
তাহলে যে সমস্ত ওয়েভলেন্থগুলো ওই পার্টিকুলার রেঞ্জে পড়বে তারাই হচ্ছে অ্যাবসেন্ট ওয়েভলেন্থ, কারণ এই সমস্ত ওয়েভলেন্থের জন্যই সেন্টার থেকে 3 মিলিমিটার দূরত্বে যেখানে ঠিক পিন হোলটা করা হয়েছে সেখানে এদের ডার্ক ফ্রিঞ্জটা পড়ে, সুতরাং এই সমস্ত ওয়েভলেন্থগুলো পাস হবে না। তাহলে এই ওয়েভলেন্থগুলো কোনগুলো, যেমন ধরো এইটা রয়েছে 4000 থেকে 8000 বলা আছে, তার মানে মোটামুটি এখান থেকে শুরু হবে, এই ওয়েভলেন্থটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এরকম, এটাও কাছাকাছি জায়গায় পড়ছে। এই সমস্ত ওয়েভলেন্থগুলো আমাদেরকে বলতে হবে, কিন্তু এদেরকে অনেকটা অ্যাপ্রক্সিমেশন করে এখানে বলা রয়েছে। যেমন ধরো দেখো 6818 এটাকে অ্যাপ্রক্স, যেটা উত্তরে যেটা বলা হয়েছে যেটা অ্যাপ্রক্স 6800 হবে। আবার ধরো 5769 যেটা আছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 5800 করা আছে। তারপরে 5000, 4411কে 4400, 3948কে 4000 অ্যাংস্ট্রম। তাহলে মোটামুটি যেহেতু পারফেক্টলি মনোক্রোমাটিসিটি তো হয় না, এই কারণে বলা হয়েছে যে এই সমস্ত ওয়েভলেন্থের নেবারহুডের যে ওয়েভলেন্থ যেগুলো আছে সেই সমস্ত ওয়েভলেন্থগুলো অ্যাবসেন্ট থাকবে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস আর ফর্ম by biprism whose acute angle is 20 minute and refractive index is 1.5. তাহলে একটা বাইপ্রিজমের প্রবলেম আমরা করব যার অ্যাকিউট অ্যাঙ্গেলটা 20 মিনিট আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউটা বলে দেওয়া আছে। দ্য স্লিট ইজ অ্যাট 10 সেন্টিমিটার ফ্রম দ্য বাইপ্রিজম। আমরা জানি যে বাইপ্রিজমের ঠিক আগে স্লিটটা থাকে, মানে যেখান থেকে আলোটা বাইপ্রিজমে পড়বে, যেটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্ড ইজ ইলুমিনেটেড বাই এ লাইট অফ ওয়েভলেন্থ 6000 অ্যাংস্ট্রম। তাহলে যে ওয়েভলেন্থটা আমরা ব্যবহার করব তার ওয়েভলেন্থটা বলা আছে। ফাইন্ড দ্য ফ্রিঞ্জ উইডথ অন এ স্ক্রিন। তাহলে আমাকে ফ্রিঞ্জ উইডথ বের করতে হবে অন এ স্ক্রিন প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম দ্য বাইপ্রিজম। তাহলে বাইপ্রিজম থেকে 1 মিটার দূরত্বে স্ক্রিনটাকে আমরা রাখলাম এবং ফ্রিঞ্জ উইডথের মানটাকে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এই বাইপ্রিজমে একটা ফর্মুলা ছিল, তোমরা তো থিওরিটা পড়েছো, সেখানে দেখেছো যে যে দুটো ভার্চুয়াল সোর্স তৈরি হয় তাদের মধ্যেকার সেপারেশনটা যদি 2D যদি হয় তাহলে 2D সমান 2a ইন্টু মি মাইনাস 1 ইন্টু আলফা, এরকমের একটা ফর্মুলা ছিল। যেখানে এ মানে কি, এখানে এ মানে হচ্ছে যে বাইপ্রিজম থেকে স্লিটের দূরত্ব এবং আলফা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আর মিউ যেটা আছে সেই মিউ হচ্ছে কি না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে কি হলো, দেখো প্রশ্নে এখানে এর মানটা দেওয়া রয়েছে যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা বলা আছে। আবার দেখো এখানে আলফা যেটা আছে, আলফা মানে কি ওই যে যেটা বাইপ্রিজমের অ্যাকিউট অ্যাঙ্গেলটা সেটা 20 মিনিট বলা আছে, যেটাকে তোমাকে কিন্তু রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। মানে এই যে ফর্মুলা যেটা আছে এখানে আলফার মানটা তোমাকে রেডিয়ানে লিখতে হবে। তাহলে দেখো এখানে তুমি আলফার মান 20 মিনিটটাকে রেডিয়ানে এখানে কনভার্ট করলে, রেডিয়ানে এখানে কনভার্ট করেছো, মিউয়ের মানটা বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো 2Dর যে মানটা, 2Dর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে দুটো যে সোর্স যেটা আছে তাদের মধ্যেকার সেপারেশন। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা 2Dর মানটা পেয়ে গেলাম। 2Dর মানটা পেয়ে গেলে আমরা কিন্তু ফ্রিঞ্জ উইডথের মানটা পাবো। ফ্রিঞ্জ উইডথের যে ফর্মুলা সেটা হচ্ছে যে ইয়াংস ডাবল স্লিট এবং বাইপ্রিজমে একই হয়, সেটা আমরা জানি, ডি ল্যামডা বাই 2D হয়। 2Dটা আমরা জানি, ল্যামডাটা জানি, ক্যাপিটাল ডিটা কিন্তু সরাসরি বলা নেই। এখানে যেটা বলা ছিল যে স্লিট এবং বাইপ্রিজমের দূরত্বটা ছিল 10 সেন্টিমিটার, আবার বাইপ্রিজম থেকে স্ক্রিনটা দূরত্ব ছিল 100 সেন্টিমিটার, 1 মিটার বলা ছিল, মানে 100 সেন্টিমিটার বলা রয়েছে। তাহলে কি হবে যে ক্যাপিটাল ডিটা যেটা হবে সেটা ক্যাপিটাল ডি মানে কিন্তু যেটা হচ্ছে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব, সেই কারণে 10 + 100 এই জায়গাটা কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে যে ক্যাপিটাল ডি বলতে ঠিক কী বোঝায়, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বাইপ্রিজমে তোমরা ছবিটা ভালো করে মনে করার চেষ্টা করো যে যেখানে একটা স্লিট ছিল, স্লিট মানে যেখান থেকে আলোটা ঢুকছে, আলোটা ঢুকে বাইপ্রিজমে প্রথমে পড়বে, বাইপ্রিজম থেকে বেরিয়ে আবার স্ক্রিনে গিয়ে তারা মিলিত হয়ে ফ্রিঞ্জ প্যাটার্নটা তৈরি করলো। তাহলে এই যে ক্যাপিটাল ডি মানে হচ্ছে যে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব, এবং প্রশ্নে যেটা বলা আছে যে স্লিট থেকে বাইপ্রিজমের দূরত্বটা বলা আছে 10 সেন্টিমিটার, আবার বাইপ্রিজম থেকে স্ক্রিনটা হচ্ছে আরও 100 সেন্টিমিটার। তাহলে টোটাল কত দূরত্ব হলো 10 + 100, এইভাবে ক্যাপিটাল ডিটা বের করতে হবে। তাহলে এই সমস্ত মানগুলো ব্যবহার করে ডাব্লুর মানটা এখানে বের করা হয়েছে। পরের প্রবলেমে চলে যাই। In a Fresnel biprism experiment, the fringe width observed is 0.087 মিলিমিটার। ফ্রিঞ্জ উইডথটা তোমাকে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে যে হোয়াট উইল ইট বিকাম ইফ দ্য স্লিট
টু বাইপ্রিজম ডিস্টেন্স ইজ রিডিউস টু 3/4, মানে এই যে স্লিট থেকে বাইপ্রিজমের যে দূরত্ব এটাকে তুমি 3/4 করে দিলে, অর্থাৎ কমিয়ে দিয়েছ। দ্য অরিজিনাল ডিস্টেন্স মানে 3/4 আগের যে ডিস্টেন্স ছিল তার 3/4 করেছো। অল এলস রিমেনিং আনচেঞ্জ, মানে আদার্স যে প্যারামিটার যেগুলো রয়েছে সেগুলো সবই আনচেঞ্জ আছে। কি করা হয়েছে যে স্লিট থেকে বাইপ্রিজমের যে দূরত্ব সেটাকে কি করা হয়েছে যে 3/4 অফ প্রিভিয়াস ডিস্টেন্স করা আছে। আর প্রথমে যেটা ছিল যে ফ্রিঞ্জ উইডথটা ছিল 0.087 মিলিমিটার ছিল। তার মানে বেসিক্যালি প্রশ্নে যেটা বলা আছে যে ধরো যে তুমি একটা এক্সপেরিমেন্টে বাইপ্রিজম এবং স্লিটের যে দূরত্ব যেটা আছে এই প্রারম্ভিক দূরত্বের থেকে তুমি সেটাকে একটু কমিয়ে দিলে, আগের দূরত্বে 3/4 করে দিলে, তাহলে ফ্রিঞ্জ উইডথের কতটা চেঞ্জ হলো সেইটা তোমাকে বের করতে হবে। এইটা হচ্ছে বেসিক প্রবলেমটা। এখন দেখো যে তোমরা একটা ফর্মুলা তো জানো, সেটা হচ্ছে যে দুটো ভার্চুয়াল সোর্স যেটা হবে সেই 2Dর সঙ্গে মানে আলফার সম্পর্কটা। এখানে দেখো যে এই ইকুয়েশানটা থেকে আমরা যেটা মানে বলতে পারবো সেটা হচ্ছে যে দেখো রাইট সাইডে এ বলে এক্সপ্রেশনটা যেটা আছে, যেটা কিনা স্লিট এবং বাইপ্রিজমের দূরত্ব। এখন একে তোমরা আগের থেকে 3/4 ভাগ কমিয়ে দিয়েছো, মানে এখন এ হচ্ছে 3/4 অফ এ। এখন এ যদি 3/4 অফ এ যদি হয় তাহলে বাঁ দিকে যে 2D যেটা আছে তাহলে তার ভ্যালুটা কিন্তু আগের ভ্যালু নিশ্চয়ই 3/4 হবে, কারণ কি যে 2D ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, তাহলে 2Dর যে ভ্যালুটা সেটা আগের 3/4 হবে। এখন ফ্রিঞ্জ উইডথের ফর্মুলাটা তোমরা জানো যে W ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2D। এখন দেখো এই যে 2Dটা কোথায় আছে না ডিনোমিনেটরে আছে, 2Dটা ডিনোমিনেটরে আছে। এখন 2Dর ভ্যালুটা যদি আগের ভ্যালু যদি 3/4 যদি হয় তাহলে W ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 2D। তাহলে ডাব্লুটা কী হবে যে আগের ভ্যালু 4/3 গুণ হবে। কেন 4/3 বললাম? যেহেতু ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 2D। দেখো 2Dটা ডিনোমিনেটারে আছে। এই ব্যাপারটার জন্য 2Dটা যদি আগের ভ্যালু 3/4 যদি হয় তাহলে ডাব্লুর ভ্যালুটা হবে আগের ভ্যালু 4/3। সুতরাং আগের ভ্যালু অফ ডাব্লু এটা তো দেওয়া আছে 0.087, তাহলে তাকে 4/3 দিয়ে গুণ করলেই উত্তরটা পাওয়া যাবে। নেক্সট প্রবলেম দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট and the biprism and between the biprism and the screen are 50 সেন্টিমিটার ইচ, মানে স্লিট থেকে বাইপ্রিজমের দূরত্ব এবং বাইপ্রিজমের থেকে স্ক্রিনের দূরত্ব দুটোই 50-50 করে, মানে এ এর ভ্যালু হচ্ছে 50 আর ক্যাপিটাল ডি এর ভ্যালু হবে 50 + 50 মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এ দেওয়া আছে আর ক্যাপিটাল ডি দেওয়া আছে। অবটিউজ অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম হচ্ছে 179 ডিগ্রি, মানে স্থূল কোণটা, বড় কোণটা। তাহলে বড় কোণটা দেওয়া থাকলে কিন্তু আলফার মানটাও পেয়ে যাবো। কী করে পাবো বলো তো? তার কারণটা হচ্ছে যে টোটাল অ্যাঙ্গেলগুলো সমষ্টি তো 180 ডিগ্রি হয়, তাহলে স্থূল কোণটা 179 ডিগ্রি হলে বাকি যে দুটো সূক্ষ্ম কোণ আছে তাদের সমষ্টিটা 1 ডিগ্রি হবে, তাহলে এক একটা কোণ হবে 30 মিনিট করে। তার মানে বেসিক্যালি আলফার মানটা হচ্ছে 30 মিনিট, এটাও বলে দেওয়া আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা আছে যে 1.5। ইফ দ্য উইডথ অফ দ্য ফ্রিঞ্জেস ইজ 0.0135 সেন্টিমিটার, যদি ফ্রিঞ্জ উইডথ যদি 0.0135 যদি হয় তাহলে ওয়েভলেন্থ কত বার করতে হবে? এটা খুবই সহজ অঙ্ক। দেখো আমরা ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলা থেকে আমরা এটা লিখলাম যে ল্যামডা যেটা হবে W × 2D ডিভাইডেড বাই ডি। এবারে দেখো এখানে ডাব্লুর মান বলা আছে, ডাব্লু গিভেন রয়েছে, হ্যাঁ, ক্যাপিটাল ডিটা গিভেন রয়েছে। এইবারে যে আরেকটা যেটা ফর্মুলা যেটা রয়েছে যে 2Dর একটা ফর্মুলা, যে 2D সমান হচ্ছে 2a × μ - 1 × আলফা। এইবার এই ফর্মুলাটার জন্য স্মল এ এর মানটা বলা আছে 50 সেন্টিমিটার বলা আছে, মিউ বলে দেওয়া আছে, আর আলফা সমান তো মানে 30 মিনিট মানে হাফ ডিগ্রি হবে। বাট এটাকে তোমাকে কিন্তু রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, এটা যেন ভুলে না যাও, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে আলফার মান যদি আমরা বের করি তাহলে এই পার্টিকুলার ফর্মুলা থেকে এই ফর্মুলার থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2D এর মানটা পাবো, কারণ 2D এর মানটা কিন্তু সরাসরি বলা ছিল না। তাহলে 2Dর মানটা দেখো আমরা এই স্টেপে বার করলাম। 2Dর মানটা এই স্টেপে বার করার পরে আগের যে অরিজিনাল যে ফর্মুলা যেটা ছিল এই অরিজিনাল ফর্মুলা থেকে আমরা ল্যামডার মানটা কিন্তু বের করতে পারবো। আমি আবার বলছি, ইউনিটের ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ইউনিট কনভার্সনটা ঠিকঠাকভাবে করতে হবে, অর্থাৎ সবাইকে একই ইউনিটে কিন্তু রাখতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইন এ বাইপ্রিজম এক্সপেরিমেন্ট দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য স্লিট অ্যান্ড দ্য স্ক্রিন ইজ 180 সেন্টিমিটার, মানে কি বলা আছে যে ক্যাপিটাল ডিটা 180 সেন্টিমিটার বলা আছে।
দ্য বাইপ্রিজম ইজ 60 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট, মানে স্মল এ এর মানটা 60 সেন্টিমিটার, অ্যান্ড ইটস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 1.52, মিউ এর মান হচ্ছে 1.52। হোয়েন এ সোর্স অফ ওয়েভলেংথ 5893 অ্যাংস্ট্রম ইজ ইউজড, প্রথমে ল্যামডার মানটা হচ্ছে 5893 অ্যাংস্ট্রম, এই ল্যামডাটা তোমরা ব্যবহার করছো। দ্য ফ্রিঞ্জ উইডথ ইজ ফাউন্ড টু বি 0.010 সেন্টিমিটার, ফ্রিঞ্জ উইডথ কত পেয়েছো বলা রয়েছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু রিফ্র্যাক্টিং সারফেসেস অফ দ্য বাইপ্রিজম, মানে আলফার মানটা জানতে চেয়েছে। তাহলে আলফার মানের জন্য যে প্রয়োজনীয় যেটা ফর্মুলা সেটা তো তোমরা জানো। আলফার মানের জন্য প্রয়োজনীয় ফর্মুলাটা আমাদের কত ছিল, যে আগে আমরা বলেছি যে 2D ইজ ইকুয়াল টু 2A ইন্টু মি মাইনাস 1 ইন্টু আলফা, এটা হচ্ছে আলফার মানের জন্য প্রয়োজনীয় ফর্মুলা। এখন দেখো যে এখানে তোমার যে প্রয়োজনীয় যে ভ্যালু যেগুলো সবগুলোই দেওয়া আছে, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2D। এখান থেকে দেখো এই 2Dর মানটা তোমাকে বের করতে হবে, কারণ 2Dর মানটা কিন্তু সরাসরি বলা ছিল না। তাহলে কি হলো, এই 2Dর মানটা দেখো, এই যে ডি ল্যামডা বাই ডাব্লিউ, এখান থেকে 2Dর মানটা তোমরা পেয়ে গেলে প্রথম স্টেপে। 2D সমান এখানে যেটা আছে সেটা তোমরা বের করেছো 2Dর ভ্যালুটা। এইবার পরবর্তী আরেকটা ফর্মুলা যেটা ইউজ করবে সেটা হচ্ছে আলফার মানের জন্য। আলফার মানের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবে। এখানে 2Dর মানটা আগের স্টেপে বের করেছো, এর মান বলা আছে, মিউ এর মান বলে দেওয়া আছে। তাহলে দেখো আলফার মানটা তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আলটিমেটলি এখান থেকে বের করতে পারবে। কিন্তু মনে রাখবে প্রথমে কিন্তু ইনিশিয়ালি আলফা যখন বেরোবে, দেখো এটা কিন্তু রেডিয়ান ইউনিটে বেরোবে। তোমরা যদি এটাকে ডিগ্রিতে যদি কনভার্ট করতে যাও তখন 180/π দিয়ে গুণ করে আলটিমেটলি দেখো এখানে 1 ডিগ্রি উত্তরটা বেরোবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ইন এ বাইপ্রিজম এক্সপেরিমেন্ট উইথ সোডিয়াম লাইট, অর্থাৎ সোডিয়াম লাইট ব্যবহার করে বাইপ্রিজম এক্সপেরিমেন্ট পারফর্ম করা হচ্ছে। ফ্রিঞ্জেস অফ উইথ 0.0196 সেন্টিমিটার আর অবজার্ভড, মানে ফ্রিঞ্জ উইথ ডাব্লুর মানটা বলে দেওয়া রয়েছে, আর অবজার্ভড অ্যাট 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট, মানে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, মানে বেসিক্যালি ক্যাপিটাল ডি বলা আছে। তাহলে ফ্রিঞ্জ উইথ বলা আছে, ডাব্লুর মান বলা আছে, ক্যাপিটাল ডি এর মান বলা আছে। অন ইন্ট্রোডিউসিং এ কনভেক্স লেন্স 30 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট বিটুইন দ্য বাইপ্রিজম অ্যান্ড দ্য আইপিস, তাহলে বাইপ্রিজম এবং আইপিসের মাঝে আমরা একটা কনভেক্স লেন্স রাখলাম। কতটা দূরত্ব রেখেছি, যে 30 সেন্টিমিটার অ্যাওয়ে, মানে স্লিট মানে ফ্রম দ্য স্লিট থেকে 30 সেন্টিমিটার অ্যাওয়েতে সেই কনভেক্স লেন্সটাকে আমরা বসালাম। 2 ইমেজেস অফ দ্য স্লিট আর সিন 0.70 সেন্টিমিটার অ্যাপার্ট অ্যাট 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট। তাহলে এই যে স্লিটের যে দুটো ইমেজ, এই দুটো ইমেজের পার্থক্য হচ্ছে 0.70 সেন্টিমিটার, এবং এটাকে কোথায় দেখা গেছে, যে অ্যাট 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট, এই পজিশনে দেখা গেছে। তাহলে সোডিয়ামের যে ওয়েভলেন্থ থেকে আমাকে বের করতে হবে। তাহলে এর যে নেসেসারি থিওরি সেটা অলরেডি আমরা বাইপ্রিজমের সময়তে পড়েছি। তো আমরা দেখে নিই যে আমরা আপাতত কী কী ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বের করব। তো দেখো ফ্রিঞ্জ উইডথের ফর্মুলাটা তোমরা জানো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2D হয়। সেখান থেকে ল্যামডা সমান আমরা বলছি যে 2D বাই ক্যাপিটাল ডি ইন্টু ডাব্লু। তার মধ্যে দেখো ক্যাপিটাল ডাব্লুটা কিন্তু বলা রয়েছে, ক্যাপিটাল ডাব্লুটা এখানে বলা রয়েছে, আর ক্যাপিটাল ডিটা বলা রয়েছে, 2Dটা কিন্তু আমরা জানি না। হোয়ার 2D ইজ দ্য সেপারেশন বিটুইন দ্য টু ভার্চুয়াল সোর্সেস ইমেজেস অফ দ্য স্লিট ফর্মড বাই দ্য বাইপ্রিজম, মানে বাইপ্রিজমটা যে ইমেজটা যেটা তৈরি করছে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যেকার দূরত্বটা হচ্ছে 2D, এটা আমরা কিন্তু জানি। আর ডি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফ্রিঞ্জেস ফ্রম দ্য সোর্স, ক্যাপিটাল ডি হচ্ছে ফ্রিঞ্জ যেখানে স্ক্রিনে তৈরি হচ্ছে, সে স্ক্রিন এবং সোর্সের মধ্যেকার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। এখন ক্যাপিটাল ডি এবং ডাব্লু গিভেন রয়েছে, তাহলে ল্যামডার মানটা তখনই আমরা জানতে পারবো যখন 2Dর মানটা আমরা বলতে পারবো। এখন আমাদের মেন টাস্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 2Dর মানটা এনিহাও খুঁজে বের করা। তাহলে আমার যে ইনফরমেশান দেওয়া আছে সেখান থেকে আমরা চাইছি যে 2Dর মানটা খুঁজে পেতে। তো দেখো আমরা কীভাবে সেটা বের করছি। দ্য কনভেক্স লেন্স ফর্মস রিয়েল ইমেজ অফ দ্য সোর্সেস, তাহলে কনভেক্স লেন্স দিলে কি হবে না, সোর্সের রিয়েল ইমেজ তৈরি হবে। 2D অ্যাপার্ট ইন দ্য সেম প্লেন অ্যাজ দ্য স্লিট, তাহলে স্লিটটা যে প্লেনে আছে সেই একই প্লেনে তৈরি হবে এবং এই দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যেকার যে সেপারেশন সেটা হচ্ছে 2D। ইন দ্য প্লেন অফ দ্য আইপিস প্লেসড অ্যাট 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট, মানে এই যে আইপিসটাকে স্লিট থেকে 100 সেন্টিমিটার দূরত্বে বসানো হয়েছে। ইফ ইউ অ্যান্ড ভি বি দ্য ডিস্টেন্স অফ দ্য
সোর্সেস অ্যান্ড দ্য আইপিস ফ্রম দ্য লেন্স। এবারে দেখো লেন্স থেকে আমরা সোর্স এবং স্ক্রিনের দূরত্বটা বোঝার চেষ্টা করছি। এখন দেখো এখানে ইউ যেটা আছে, ইউ সমান 30 সেন্টিমিটার, সেটা কিন্তু বলা ছিল। তার কারণটা এখানে যেটা বলেছিল যে দেখো কনভেক্স লেন্সটাকে আমরা কোথায় রেখেছিলাম, প্রশ্নটা আরেকবার দেখো। এখানে আমরা যেটা বলেছিলাম যে অন ইন্ট্রোডিউসিং এ কনভেক্স লেন্স 30 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট। তার মানে কি, এই যে লেন্স থেকে সোর্স যেটা আছে, সেই সোর্স যেটা আছে আর কি, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, মানে ইউ যেটা আছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে সোর্সের দূরত্বটা যে 30 সেন্টিমিটার, তাহলে ইমেজ দূরত্বটা কত হবে দেখো। আমরা ইমেজ দূরত্বটা পাবো কি করে, স্ক্রিন এবং সোর্স এদের মধ্যেকার সেপারেশন কতটা ছিল, 100 সেন্টিমিটার ছিল। এবার সোর্স এবং লেন্স তাদের মধ্যেকার সেপারেশন কত, 30 সেন্টিমিটার। তাহলে লেন্স থেকে স্ক্রিনটা কত দূরে আছে, সেটা হচ্ছে 100 - 30 = 70। আবার বলছি দেখো, এই যে লেন্স যেটা আছে, লেন্সটাকে আমরা বসিয়েছি কোথায়, লেন্সটাকে আমরা বসিয়েছি এই যে স্লিট এবং স্ক্রিন তার ঠিক মাঝে। মানে একদিকে আছে আমার সোর্স অর্থাৎ উৎস, এবং একটা দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই যে স্লিট যেটা আছে, স্লিট অর্থাৎ মানে সোর্স থেকে লেন্সের দূরত্ব 30 সেন্টিমিটার, আবার সোর্স থেকে স্ক্রিন হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে লেন্স থেকে স্ক্রিন কত হবে, 100 - 30 = 70। তাহলে ইউ এবং ভি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবারে দেখো দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য রিয়েল ইমেজ ইজ 0.70 সেন্টিমিটার, মানে দুটো যে রিয়েল ইমেজ তৈরি হয়েছে তাদের মধ্যেকার যে সেপারেশন সেটা হচ্ছে 0.70। নাও ফ্রম দ্য ম্যাগনিফিকেশান ফর্মুলা। এইবার আমরা ম্যাগনিফিকেশানের একটা ফর্মুলা যেটা রয়েছে, যে আমরা এখানে ওই যে 2D যেটা আছে, এটা 2D বলতে কিন্তু ওই যে ধরো আমরা যে লেন্স যেটা আছে, এই লেন্সটা ব্যবহার করার আগেই মানে দুটো রিয়েল ইমেজের মধ্যেকার যে দূরত্ব যেটা ছিল সেটা ছিল 2D। এইবারে আমরা যখন লেন্সটাকে যখন ব্যবহার করলাম তখন সেই 2Dর জায়গায় এটা হয়ে গেল 0.70। মানে বেসিক্যালি এটা হচ্ছে যে রেশিও হলো, তো 2D ডিভাইডেড বাই 0.70 দ্যাট ইজ ইকুয়াল টু হবে U/V। এটাই হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। কতটা ম্যাগনিফাই হলো না, 2D ছিল যখন লেন্স ছিল না, তখন 2D ছিল, লেন্স ইন্ট্রোডিউস করলে তখন সেটা হয়ে গেল 0.70। তাহলে 2D ডিভাইডেড বাই 0.70 দ্যাট শুড বি ইকুয়াল টু U/V। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তাহলে কি হলো, UV কিন্তু বলা রয়েছে, UV যদি থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ফর্মুলাটা থেকে 2Dর মানটা বের করে ফেলতে পারবো। দেখো 2Dর মানটা আমরা বের করেছি ইন সেন্টিমিটার ইউনিট। তাহলে 2Dর মানটা বের করলে কিন্তু আমরা প্রথমে যে ফর্মুলা যেটা দেখিয়েছিলাম, এই যে এই ফর্মুলা যেটা ছিল, এখানে কিন্তু 2Dটাই আননোন ছিল। তাহলে 2Dর ভ্যালুটা বসিয়ে আমরা দেখো আলটিমেটলি ল্যামডার যে ভ্যালুটা প্রথমে সেন্টিমিটারে বেরোবে, পরে সেটাকে অ্যাংস্ট্রমে আমরা কনভার্ট করে দিয়েছি। তাহলে এইভাবে বের করতে হবে। Interference fringes are produced by Fresnel's biprism in the focal plane of an eyepiece 200 centimeter away from the slit। মানে বেসিক্যালি ক্যাপিটাল ডি 200 সেন্টিমিটার বলা রয়েছে। The two images of the slit that are formed for each of the two positions of a convex lens placed between the biprism and eyepiece are found to be separated by 4.5 mm and 2.9 mm respectively। দেখো এই এক্সপেরিমেন্টটা আমরা বাইপ্রিজম এক্সপেরিমেন্ট করার সম্বন্ধে করি, থিওরির সম্বন্ধেও আমরা এটা আলোচনা করেছি। মানে বেসিক্যালি দেখো এই যে স্লিট এবং স্ক্রিনের মাঝে একটা লেন্স রাখা হয়। এইবার এই লেন্সটাকে যদি একটু স্লিটের যদি কাছাকাছি যদি আনো, তখন দুটো ইমেজের একটা স্পষ্টভাবে ইমেজটা দেখা যায়। এবং যদি আমরা একটু যদি ওই লেন্সটাকে স্ক্রিনের কাছে যদি নিয়ে যাই, তখন আরেকটা পজিশনের জন্য এই ইমেজটা কিন্তু স্পষ্টভাবে পাওয়া যায়, মানে 2 ইমেজেস অফ দ্য স্লিট। তো এই যে এক একটা দূরত্ব হলো D1 এবং D2, মানে D1 D2 হচ্ছে যে একবার যখন আমরা লেন্সটাকে সোর্সের কাছে যখন নিয়ে যাচ্ছি তখন একটা পজিশন, এবং আরেকবার যখন লেন্সটাকে স্ক্রিনটার কাছে যখন নিয়ে যাচ্ছি সেই একটা পজিশন। এই দুটো পজিশন আগে ভালো করে মেপে নিতে হয়, এবং এই দুটো পার্টিকুলার পজিশনের জন্য ওই যে সেপারেশন যেটা আছে, সেপারেশন বিটুইন দ্য ভার্চুয়াল সোর্সেস যেটা D1 এবং D2 সেটা বের করে ফেলতে হয়। এবং একটা ফর্মুলা যেটা রয়েছে, যেটা আমরা বইয়ে পড়েছি, সেটা হচ্ছে 2D শুড বি ইকুয়াল টু
√D1/D2। তো দেখো D1 এবং D2-র মানটা কিন্তু বলা আছে প্রশ্নে, তাহলে সেখান থেকে আমরা 2Dটা পেয়ে যাব। এইবার এখানে জানতে চাওয়া হয়েছে যে ল্যামডার মানটা কত, তাহলে ল্যামডার মানের জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এইবার দেখো এখানে কি কি বলে দেওয়া আছে, যে ক্যাপিটাল ডিটা বলা আছে, 2D যেটা আছে 2Dটা আমরা পেয়ে গেছি, আর ডাব্লু ফ্রিঞ্জ উইডথ এটাও কিন্তু বলা আছে, তাহলে সেখান থেকে আমরা ল্যামডার মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। পরবর্তী প্রবলেম দেখো, এ ফার্নেলস বাইপ্রিজম অ্যারেঞ্জমেন্ট ইজ সেট উইথ সোডিয়াম লাইট তুমি ব্যবহার করছো, অ্যান্ড ইন দ্য ফিল্ড অফ ভিউ অফ দ্য আইপিস 62 ফ্রিঞ্জেস আর অবজার্ভ। যে আইপিএস দিয়ে তুমি ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখছো তার যে ফিল্ড অফ ভিউ যেটা আছে টোটাল 62টা ফ্রিঞ্জ দেখা গেছে। হাউ মেনি ফ্রিঞ্জেস শ্যাল উই গেট ইন দ্য সেম ফিল্ড অফ ভিউ ইফ উই রিপ্লেস দ্য সোর্স বাই মার্কারি ল্যাম্প ইউজিং গ্রিন ফিল্টার, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 5461 অ্যাংস্ট্রম ব্যবহার করছো। তাহলে কি হচ্ছে দেখো প্রশ্নটা যেটা হচ্ছে যে তোমরা প্রথমে এক্সপেরিমেন্টটা করলে সোডিয়াম লাইট দিয়ে, যার ওয়েভলেংথ ছিল 5893 অ্যাংস্ট্রম, তাহলে তখন ফিল্ড অফ ভিউতে 62খানা ফ্রিঞ্জ দেখা যাচ্ছিল। এখন ল্যামডাটাকে চেঞ্জ করে দিয়েছো, তাহলে চেঞ্জ করে দেওয়ার জন্য কতগুলো ফ্রিঞ্জ তুমি দেখতে পাবে, এই হচ্ছে প্রশ্নটা। এখন এইখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে এরকম, যে এই যে ফিল্ড অফ ভিউ যেটা আছে, ফিল্ড অফ ভিউ মানে যতটা অংশ জুড়ে আমি ফ্রিঞ্জ প্যাটার্নটা পাচ্ছি, যদি তার লেন্থটা যদি এল যদি হয় এবং সেখানে টোটাল ক্যাপিটাল এন সংখ্যক ফ্রিঞ্জ যদি তৈরি হয়, তাহলে ফ্রিঞ্জ উইথ ডাব্লিউ সমান কত হবে, L/N, কারণ এল হচ্ছে টোটাল লেন্থটা, তার মধ্যে ক্যাপিটাল এন সংখ্যক ফ্রিঞ্জ রয়েছে, তাহলে এক একটা ফ্রিঞ্জের মধ্যেকার সেপারেশন হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু L/N। এখন ডাব্লিউর এক্সপ্রেশনটা হচ্ছে D λ/2D। এখন দেখো এই পার্টিকুলার ফর্মুলাটা থেকে ডাব্লিউটাকে আমরা যদি না নিয়ে পরের দুটো টার্ম যদি আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে যে N ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু 2D/D ইন্টু L। এখন দেখো এই যে এই রাইট সাইডে যে ভ্যালুসগুলো রয়েছে 2D বলো বা D বলো বা L বলো, এরা কিন্তু সবাই একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য কনস্ট্যান্ট। এই কারণে আমরা বলছি যে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু এই সবকটাই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল N ইন্টু ল্যামডা দ্যাট শুড অলসো বি এ কনস্ট্যান্ট। তাহলে ক্যাপিটাল N ল্যামডা যদি কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে N1 λ1 ইজ ইকুয়াল টু N2 λ2, যেখানে N1 হচ্ছে 62, λ1 হচ্ছে 5893 অ্যাংস্ট্রম, পরবর্তী ক্ষেত্রে λ2-র মানটা হচ্ছে 5461 অ্যাংস্ট্রম, তাহলে N2-র মান কত, তাহলে N2-র মানটা খুব সহজেই তোমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবে। এইবারে দেখো ফার্নেলস বাইপ্রিজম ফ্রিঞ্জেস আর অবজার্ভড উইথ হোয়াইট লাইট ব্যবহার করে তোমরা ফ্রিঞ্জ তৈরি করছো। হোয়েন এ থিন ট্রান্সপারেন্ট শিট কভার্স 1/2 পার্ট অফ দ্য বাইপ্রিজম, the central fringe shifts by 14.97 millimeter. With the same geometry, the fringe width with mercury green light comes to 0.274 millimeter. Reduce the thickness of the sheet assuming the refractive index of the material 1.58. তো দেখো এইটা বেসিক্যালি যে কোনো একটা যখন আলোটা যাচ্ছে বেসিক্যালি বায়োপ্রিজম থেকে আলোটা বেরিয়ে স্ক্রিনে গিয়ে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করলো, সেই আলোর মানে পার্টিকুলার পথে আমরা যদি কোনো একটা থিন ট্রান্সপারেন্ট শিট যদি রাখি, তাহলে কি হবে, একটা শিফট হয়, ফ্রিঞ্জের একটা শিফট হয়, যেটা আমরা পড়েছি। এটা ইয়াংস ডাবল স্লিটের জন্য পড়েছি, বাট আমরা বায়োপ্রিজমের জন্য একই ফর্মুলা আমরা পাবো, অর্থাৎ ফ্রিঞ্জ শিফটের একটা ফর্মুলা আছে। তো এই ফ্রিঞ্জ শিফট যদি x0 যদি হয়, মানে সেন্ট্রাল যে ফ্রিঞ্জ যেটা রয়েছে তার থেকে এই ফ্রিঞ্জ শিফট যদি x0 যদি হয়, তাহলে এই নেসেসারি ফর্মুলা যেটা হচ্ছে D/2D ইন্টু μ-1 ইন্টু T, এই ফর্মুলাটা কিন্তু তোমরা থিওরিতে পড়েছো। এটা ইয়াংস ডাবল স্লিটের জন্য ভ্যালিড, বায়োপ্রিজমের জন্য সেম ফর্মুলা ভ্যালিড। তাহলে দেখো এখানে যেটা আরেকটা যেটা ব্যাপার, যেটা হচ্ছে ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়াল টু D λ/2D বা D/2D ইজ ইকুয়াল টু W/λ। তাহলে দেখো আগের যে ইকুয়েশনে যে D/2D বলে যে যেটা আছে সেটাকে আমরা W/λ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এখন যে নেসেসারি যেটা ফর্মুলা যেটা হলো সেটা হচ্ছে এই হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যেটা বলতে পারি যে থিকনেস T সমান যেটা হবে x0 λ ডিভাইডেড বাই W ইন্টু μ-1।
এখন দেখো, তাহলে এখন আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে ভ্যালুসগুলো বসাবো। এখানে দেখো সবগুলো কিন্তু বলা রয়েছে যে ফ্রিঞ্জ শিফট যেটা আছে, সে ফ্রিঞ্জ শিফট কিন্তু বলে দেওয়া রয়েছে যে কতটা ফ্রিঞ্জ শিফট হচ্ছে। দেখো এখানে সেন্ট্রাল ফ্রিঞ্জের শিফটিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 14.97 মিলিমিটার। তাহলে দেখো x0 মানটা তোমরা বসাও ফ্রিঞ্জ শিফট। আচ্ছা, ল্যামডা যেটা আছে এখানে দেখো, ল্যামডাটা তোমরা কিন্তু ওই পরবর্তী ক্ষেত্রে যে ল্যামডা অর্থাৎ 5461 অ্যাংস্ট্রম, সেই ল্যামডাটা তোমরা ব্যবহার করবে। কারণ এটা বলা হয়েছে যখন আমরা গ্রিন লাইট ইউজ করব তখন থিকনেসের মানটা কত সেটা বেসিক্যালি বলা আছে। তাহলে সেই মানটা, ল্যামডার মানটা বসালাম। আচ্ছা, এইবারে দেখো যে ডাব্লিউ এর যে মানটা, এই ডাব্লিউ এর মান যেটা হচ্ছে যে ধরো ফ্রিঞ্জ উইডথ যেটা আছে, সেই ফ্রিঞ্জ উইডথ যেটা আছে সেটা 0.27 বলা আছে। মানে সেকেন্ড কেসে যখন তোমরা মার্কারি গ্রিন লাইটটা ব্যবহার করলে তখন ফ্রিঞ্জ উইডথটা 0.274 হয়েছিল, সেই ভ্যালুটা বসালে। আর মিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান, সেটাও দেখো 1.58 বলে দেওয়া রয়েছে, সেটাও তো আমরা বসালে। বসিয়ে দেখো টি এর মানটা খুব সহজেই আমরা বের করতে ফেলেছি। এবারে নেক্সট প্রবলেম দেখো, সেটা হচ্ছে যে এই বাইপ্রিজম ফর্মস ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস উইথ মনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেন্থ 5450 অ্যাংস্ট্রম। অর্থাৎ ল্যামডার মান বলা আছে অন ইন্ট্রোডিউসিং এ থিন গ্লাস প্লেট মিউ ইজ ইকুয়াল টু 1.5, মানে মিউ ইজ ইকুয়াল টু 1.5 এর একটা থিন গ্লাস প্লেট ব্যবহার করছো ইন দ্য পাথ অফ ওয়ান অফ দ্য ইন্টারফারিং বিমস। তাহলে যে লাইট বিমটা যাচ্ছে, যে কোনো একটা লাইট বিমের পথে তুমি একটা থিন গ্লাস প্লেট রাখলে, অ্যান্ড দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ শিফটস টু দ্য পজিশন প্রিভিয়াসলি অকুপাইড বাই দ্য থার্ড ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে একটা ফ্রিঞ্জ শিফট হবে, এটা তো খুব স্বাভাবিক। এবং কেমনভাবে হচ্ছে দেখো, বলছে যে সেন্ট্রাল ফ্রিঞ্জটা শিফট হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, আগে যেখানে একটা থার্ড ব্রাইট ফ্রিঞ্জ হয়েছিল সেইখানে সেন্ট্রাল ফ্রিঞ্জটা চলে গেল। ডাজ ফ্রিঞ্জ উইডথ চেঞ্জ? ফ্রিঞ্জ উইডথ কি চেঞ্জ হবে? ফাইন্ড দ্য থিকনেস অফ দ্য প্লেট, এবং থিকনেসটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা তোমরা জানো যে ডি ল্যামডা বাই 2D। এখন দেখো যে এই যে রাইট সাইডে কি কি আছে, ক্যাপিটাল ডি রয়েছে মানে স্ক্রিনের দূরত্ব, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেংথ ইউজড, আর 2D হচ্ছে যে দুটো সিটের দূরত্ব। এইগুলো কিন্তু কোথাও কিছু চেঞ্জ হয়েছে বলে প্রশ্নে কিন্তু বলা নেই। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে ফ্রিঞ্জ উইডথ যেটা আছে, এই ফ্রিঞ্জ উইডথ কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে ডাজ দ্য ফ্রিঞ্জ উইডথ চেঞ্জ, সেই উত্তরটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে যে ফাইন্ড দ্য থিকনেস অফ দ্য প্লেট। তাহলে তার জন্য ফ্রিঞ্জ শিফটের যে ফর্মুলা যেটা রয়েছে, আগে যে ফর্মুলাটা যেটা ব্যবহার করলাম সেই ফর্মুলাটা দেখো আমরা এখানে লিখেছি, কিন্তু ফর্মুলাটা আমরা ডাব্লু বাই ল্যামডা টার্মসে রেখেছি। অর্থাৎ আগের প্রবলেমে যেভাবে আমরা করেছি সেই একই পদ্ধতিতে আমরা অগ্রসর হলাম। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু যেটা আমরা x0 সমান যেটা লিখলাম সেটা হচ্ছে ইন টার্মস অফ ডাব্লু বাই ল্যামডা, এই ফর্মুলাটা ব্যবহার করে লিখলাম। এখন দেখো এখানে কী কী দেওয়া রয়েছে, এখানে ল্যামডার মান এখানে বলা রয়েছে, তারপরে দেখো মিউয়ের মানটা এখানে বলা রয়েছে। তাহলে ল্যামডা পেয়ে গেছো, ল্যামডা পেয়ে গেছো, এবং এখানে মিউ পেয়ে গেছো। এখানে যেটা বোঝার মতন বিষয় যেটা হলো সেটা হচ্ছে x0টা আমরা কতটা লিখবো। দেখো x0টা হচ্ছে যে বলা আছে যে আগে যেখানে 3 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ হয়েছিল, সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখন, সেন্ট্রাল ফ্রিঞ্জ মানে কি বলতো, জিরো অর্ডারের ফ্রিঞ্জ। তাহলে জিরো অর্ডারের ফ্রিঞ্জটা 3 নাম্বার যে ফ্রিঞ্জ যেটা সেখানে চলে গেছে। তাহলে এই টোটাল ফ্রিঞ্জ শিফটটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো ফ্রিঞ্জ উইডথ মানে হচ্ছে যে দুটো আইদার ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব বা দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব। এখন জিরো অর্ডার ফ্রিঞ্জটা আমরা ধরে নিচ্ছি যে ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে এই জিরো থেকে ফার্স্ট অর্ডার এদের মধ্যে একটা ফ্রিঞ্জ উইথ ডাব্লু আছে, ফার্স্ট থেকে সেকেন্ড অর্ডার এদের মধ্যে আবার আরেকটা ফ্রিঞ্জ উইথ ডাব্লু আছে, সেকেন্ড থেকে থার্ড অর্ডার এর মধ্যেও কিন্তু আরেকটা ফ্রিঞ্জ উইথ ডাব্লু আছে। তাহলে জিরো অর্ডার থেকে থার্ড অর্ডার এর মধ্যে টোটাল ফ্রিঞ্জ উইডথ কত? 3W হবে, কারণ এখানে 3টে স্পেসিং রয়েছে। তাহলে এই যে ফ্রিঞ্জের যে সেপারেশন বা ফ্রিঞ্জ শিফট, এটাকে আমরা কত লিখতে পারি যে x0 ইজ ইকুয়াল টু 3 × W। 3 × W কেন লিখলাম আশা করি বোঝাতে পেরেছি। যেহেতু সেন্ট্রাল ফ্রিঞ্জটা আগে যেখানে 3 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ ছিল সেইখানে সরে গেছে, এবং জিরো অর্ডারের ফ্রিঞ্জ এবং থার্ড অর্ডারের ফ্রিঞ্জের মধ্যেকার সেপারেশন হবে 3 × W। কারণ যে কোনো দুটো ফ্রিঞ্জের মধ্যেকার সেপারেশন ডাব্লু যেহেতু হয়, তাহলে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার এদের মধ্যে সেপারেশন ডাব্লু, ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার আবার ডাব্লু, সেকেন্ড থেকে থার্ড আবার ডাব্লু। সুতরাং x0 ইজ ইকুয়াল টু 3W। তাহলে x0 ইজ ইকুয়াল টু 3W বের করলে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমরা টি এর মানটা বের করে ফেলতে পারবো।
টি এর মানটা দেখো এখানে প্রথমে তোমরা যেটা করেছো এখানে সবগুলোই এসআই ইউনিট ব্যবহার করছে, যেমন দেখো অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করা হয়েছে। তাহলে মাথায় রাখতে হবে যে উত্তরটা প্রথমে কিন্তু মিটারে বেরোবে, তারপরে সেটাকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করবে। এই ইউনিটের ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। When a thin sheet of transparent material of thickness 6 into 10 to the power minus 4 centimeter is introduced in the path of one of the interfering beams, the central fringe shifts to the position occupied by the sixth bright fringe. If lambda is equal to 5500 angstrom, find the refractive index. আবার আগের মতনই তোমরা প্রথমে ফ্রিঞ্জ শিফটের ফর্মুলাটা ব্যবহার করো। ফ্রিঞ্জ শিফটের ফর্মুলা ব্যবহার করে এখন এখানে কি করবে, যে দেখো এখানে x0 যেটা হয়েছে কত হবে, 6 ইন্টু ডাব্লু হবে। কারণ দেখো এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো যে ফ্রিঞ্জ শিফটটা কোথায় হচ্ছে, যে আগে যেখানে 6 ব্রাইট ফ্রিঞ্জ যেটা তৈরি হয়েছিল, এই সেন্ট্রাল ফ্রিঞ্জটা 6 ব্রাইট ফ্রিঞ্জের জায়গায় চলে গেছে। তাই না, 0 থেকে 6 অর্ডারের একটা শিফটিং হয়েছে। তাহলে x0 সমান যেটা হবে 6 ইন্টু ডাব্লিউ, এইটা হবে। ল্যামডার মান এখানে বলা আছে, ল্যামডাটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নাও। টি এর মানটা এখানে বলে দেওয়া আছে 21 সেন্টিমিটারে কনভার্ট করে নাও। তাহলে সেখান থেকে কিন্তু আমরা যেটা পাবো আর কি, সেটা হচ্ছে যে মিউ এর মানটা কিন্তু পেয়ে যাব। A thin mica sheet mu is equal to 1.6 of 7 microns thickness introduced in the path of one of the interfering beams in a biprism arrangement shifts the central fringe to a position normally occupied by the seventh bright fringe from the center. আবার আগের মতনই এখানে তাহলে সেভেন্থ ব্রাইট ফ্রিঞ্জের কথা বলা রয়েছে, তাহলে x0 সমান কত হবে, x0 সমান হচ্ছে 7w হবে। বাকি সমস্ত ভ্যালুস দেওয়া রয়েছে এবং খুব সহজেই তোমরা ল্যামডার মানটা বের করতে পারবে। In a double slit arrangement, fringes are produced using light of wavelength 4800 angstrom. ল্যামডার মান বলা আছে। One slit is covered by a thin plate of glass of refractive index 1.4, মানে একটা স্লিটের থেকে যে আলোটা বেরোচ্ছে তুমি একটা থিন গ্লাস প্লেট রাখলে যার মিউর মান আছে 1.4. The other slit by another plate of glass of the same thickness but of refractive index 1.7. আরেকটা যেটা আলো যেটা বেরোচ্ছে আরেকটা স্লিট থেকে, সেখানে তুমি আরও একটা থিন গ্লাস প্লেট রেখেছো একই থিকনেসের, বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1.7. On doing so, the central bright fringe shifts to the position originally occupied by the fifth bright fringe from the center. Find the thickness of the glass plate. তাহলে আগের মানে 0 অর্ডার এবং 5th অর্ডারের মধ্যে শিফটিংটা হচ্ছে, তাহলে x0 সমান হচ্ছে 5 ইন্টু ডাব্লু, এটুকু বলা যাচ্ছে। তাহলে আমরা কী ইনফরমেশান পেয়েছি, x0 ইজ ইকুয়াল টু 5w পেয়েছি। ল্যামডার যে মান যেটা আছে সেই ল্যামডার যে মান সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এইবারে থিকনেসটি যেটা আছে এখানে বলা হয়েছে যে থিকনেসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো প্রথমে আমরা যেটা লিখবো আর কি, যে যখন একটা গ্লাস প্লেট যখন ছিল, সিঙ্গেল গ্লাস প্লেট মানে যখন ছিল, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম যে x0 সমান হচ্ছে ডাব্লু বাই ল্যামডা মিউ মাইনাস 1 ইন্টু টি। এখন দুটো গ্লাস প্লেট যখন ব্যবহার করা হচ্ছে তখন যে ফর্মুলা যেটা হবে, এটা কিন্তু আমরা থিওরিতে পড়াইনি, বাট তোমরা এটা জেনে রাখবে যে যদি আমরা একটা গ্লাস প্লেটের জায়গায় দুটো থিন গ্লাস প্লেট একই থিকনেস আমরা ব্যবহার করি, অর্থাৎ যে দুটো রে ইন্টারফেয়ার করছে সে দুটো রের পথে আমরা যদি দুটো গ্লাস প্লেট যদি রেখে দিই, তাহলে সেক্ষেত্রে x0-র যে ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা যেটা হবে। এখন তাহলে কি হচ্ছে, তাহলে এই ফর্মুলা থেকে যে টি এর যে মান যেটা আছে সেই টি এর মানটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে x0 ল্যামডা ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু মিউ মাইনাস মিউ প্রাইম। এখানে থিকনেসটাই তোমাকে বের করতে হবে। x0 সমান হচ্ছে 5w, এটা আমরা আগেই বললাম, এটা বলে দেওয়া আছে। ল্যামডার মান যেটা আছে সেটা বলে দেওয়া আছে। এইবারে এই যে মিউ মাইনাস মিউ প্রাইমটা গিভেন আছে, কারণ দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলে দেওয়া আছে। তাহলে মিউ মাইনাস মিউ প্রাইমটা আমি পেয়ে যাচ্ছি, পেয়ে গেলে টি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা প্রবলেমটা করতে পারছি। নেক্সট প্রবলেম, ইফ এ স্লিট ইলুমিনেটেড বাই সোডিয়াম লাইট ব্যবহার করছি, স্লিট থেকে আলোটা বেরোচ্ছে। স্লিট ইজ প্লেসড 0.15 সেন্টিমিটার ফ্রম দ্য প্লেন অফ দ্য লয়েড মিরর যে প্লেনে আছে তার থেকে 0.15 সেন্টিমিটার উপরে স্লিটটাকে আমরা রেখেছি। হোয়াট উইল বি দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য কনজিকিউটিভ ব্যান্ডস ফর্মড অন এ স্ক্রিন 1 মিটার ফ্রম দ্য স্লিট। তাহলে দেখো এখানে প্রশ্নে যেটা বলা আছে যে স্ক্রিনের দূরত্ব হচ্ছে 1 মিটার,
মানে ক্যাপিটাল ডি হচ্ছে 1 মিটার, ল্যামডা হচ্ছে 5893 অ্যাংস্ট্রম, এবং লয়েড মিরর যে প্লেনে আছে সেই প্লেন থেকে 0.15 সেন্টিমিটার উপরে S1 যে স্লিট যেটা আছে সেটা আছে। তার মানে ফ্রিঞ্জ উইডথ আমাকে বের করতে বলেছে। ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2D, বা 2Dটা কিন্তু এখানে বলা নেই। এখন 2D মানে কি, যে একটা স্লিট যেটা হচ্ছে রিয়েল এবং সেই স্লিটের একটা ইমেজ তৈরি হয়। আমরা পড়ি যে ইন লাইটস মিরর দ্য স্লিট অ্যান্ড ইটস ভার্চুয়াল ইমেজ ফর্মড বাই দ্য প্লেন মিরর অ্যাক্ট অ্যাজ কোহারেন্ট সোর্সেস, মানে একটা স্লিট তুমি ব্যবহার করছো এবং সেই স্লিটের একটা ভার্চুয়াল ইমেজ লয়েড মিরর তৈরি করে। এদের মধ্যেকার সেপারেশন হচ্ছে 2 × d। এখন যে স্লিটটা আমরা ব্যবহার করছি, মিররটা যে প্লেনে আছে তার থেকে 0.15 সেন্টিমিটার উপরে আছে। তাহলে কি হবে, যখন তার ইমেজটা তৈরি হবে আয়না থেকে 0.15 সেন্টিমিটার ওপরে যদি একটা স্লিট থাকি, তাহলে আয়নার নিয়ম অনুসারে আয়না থেকে ঠিক 0.15 সেন্টিমিটার নিচে তার ইমেজটা তৈরি হবে। তাহলে 2 × d এইটা হবে 0.15 প্লাস 0.15 মানে 0.30 সেন্টিমিটার। তাহলে দেখো যে 2D সমান হবে 0.30 সেন্টিমিটার, আদার সমস্ত ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে ডাব্লুর মানটা তুমি কিন্তু পেয়ে যাবে। এখানে একটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে লয়েড মিররের ইমেজটা তৈরি হয় কী করে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো এই কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। লয়েড মিররের থিওরিটা একবার ভালো করে দেখে নিতে হবে। থিওরিটা আমরা কিভাবে দেখিয়েছি, দেখো এইটা হচ্ছে লয়েড মিররের ছবি। এখানে এই যে এম, এখানে ক্যাপিটাল এম যেটা আছে সেটা হচ্ছে লয়েড মিরর, এবং লয়েড মিররের যে প্লেনটা এইটা হচ্ছে লয়েড মিররের প্লেন। এবং দেখো এই যে আয়না যেটা আছে, এই আয়না থেকে S1 হচ্ছে তোমার যে সোর্সটা আমরা ব্যবহার করছি, তাহলে আয়না থেকে S1-এর দূরত্ব ছিল 0.15 সেন্টিমিটার। তাহলে আয়না থেকে S1 ঠিক যতটা দূরত্বে রয়েছে, আয়না থেকে নিচের দিকে এই যে S2 যেটা আছে ঠিক ততখানি দূরত্বে তোমার ইমেজটা তৈরি হবে। মানে আয়না থেকে ওপরের দূরত্ব এবং আয়না থেকে এই নিচের যে দূরত্ব, এই দুটো দূরত্ব কিন্তু একই। এটা তো আমরা জানি, এটা একটা মিররের ক্ষেত্রে এটা আমরা খুব সহজেই বলতে পারি। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এই কারণে আমরা বললাম যে S1-এর দূরত্ব যদি আয়না থেকে 0.15 সেন্টিমিটার হয়, তাহলে S2-এর দূরত্বও কিন্তু আয়না থেকে 0.15 সেন্টিমিটার হবে, এবং 2D সমান যেটা হবে সেটা হচ্ছে 0.15 প্লাস 0.15 মানে 0.30। তাহলে এইভাবে আমরা এই লয়েড মিররের যে প্রবলেম যেটা আছে, সেই লয়েড মিররের যে প্রবলেমটা আমরা এইভাবে সলভ করব। তাহলে নেক্সট প্রবলেম একটা দেখি। হ্যাঁ, এটা অলরেডি আমরা বলেছি 24-এর যে প্রবলেম যেটা আছে, তাহলে এইভাবে আমরা ফ্রিঞ্জ উইডথটা বার করলাম। তো মোটামুটি আমরা এই ইন্টারফারেন্স সম্পর্কিত প্রবলেমগুলো ডিসকাস করলাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি যে এই যে প্রবলেমগুলো আমরা বিএস আগরওয়ালের বই থেকে করলাম। তো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে যে কী ধরনের প্রবলেম এক্সামে আসতে পারে। আর আরেকটা বইয়ের কথা তোমাদেরকে বলেছিলাম যে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যম, সেখানেও কিন্তু প্রচুর সলভ প্রবলেম রয়েছে। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা ওই বই থেকে যে সমস্ত সলভ প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো আরও একবার ভালো করে দেখে নিও। তাহলে এই ইন্টারফারেন্সের যেটা পার্ট 1 যেটা আমি বলছি সেই সম্পর্কে ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই লেকচার শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।